অডিও কথনে সবাইকে স্বাগতম। পড়ছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস আকাশে হেলান দিয়ে। উপন্যাসটি আমি 4টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম 2 পর্ব আগেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক দিয়ে দিয়েছি। আজকে পড়ছি 3য় পর্ব। নীলিমাকে সঙ্গে নিয়ে চেক পৌঁছে দিয়ে আসার পর আর নতুন জীবনে যাওয়া হয়নি। কয়েকবার টেলিফোনে কথা হয়েছিল। আশ্রমাধ্যক্ষ অপ্রয়োজনে আনন্দকে বিরক্ত করার মানুষ নন, কিন্তু এই মানুষটির আত্মত্যাগ আনন্দকে বরাবরই মুগ্ধ করেছে। আজ সকালে ভদ্রলোক টেলিফোন করলেন। আনন্দবাবু, আপনার যদি খুব অসুবিধে না হয় তাহলে আজ যে কোনো সময় একটু ঘুরে যেতে পারবেন? গত রাতের ঘটনা এবং আজ সকালের কাণ্ডর পর এই ফোন পেয়ে আনন্দর অনেকখানি ভার কমল। সে বলল, অবশ্যই যাব। যাওয়ার জন্য তৈরি হওয়ার সময় সে নিজের সঙ্গে কথা বলছিল। আর নয়, বড্ড বেশি রকম এগিয়ে যাওয়া হয়েছে। নীলিমা এবং টিনার জীবনে তার কোনো ভূমিকা থাকতে পারে না, দরকারও নেই। নীলিমা তার অনুরোধে নতুন জীবনকে 5 লাখ টাকা দিয়েছে। এখানেই তো তার থেমে যাওয়া উচিত ছিল। এখন ওদের বাড়িতে যাওয়া মানে অনাবশ্যক জটিলতা তৈরি করা। সে বুঝতে পারছে বাইরে কঠোর আবরণ রাখলেও নীলিমা ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ছে। আবার একই সঙ্গে টিনাকে নিয়ে তাকে সন্দেহ করতেও ওর ভাবছে না। নিজের মেয়েকে ঈর্ষার চোখে দেখার কথা কোনো মাই ভাবতে পারে না। সে যদি ইন্ধন যোগায় তাহলে ঘটনা সেরকম ঘটতে পারে। ইন্ধন তো সবসময় পরিকল্পনা করে যোগানো হয় না। তুচ্ছাতি তুচ্ছ কোনো ঘটনাও চেহারা পাল্টে ফেলতে পারে, ইন্ধন হয়ে যেতে পারে অনায়াসে। নীলিমার বান্ধবী উর্বশীকে আজ যেটুকু সে দেখেছে তাতে বুঝতে কোনো অসুবিধে হয়নি হৃদয় বা আবেগ ওর সম্পূর্ণ নিয়ন্ত্রণে। সেগুলোকে লকারে রেখেই ভদ্রমহিলা ক্ষণিকের সম্পর্ক তৈরি করতে পছন্দ করেন, কিন্তু কখনোই নিজের আঁকা লক্ষণরেখা অতিক্রম করবেন না তিনি। এরকম এক বান্ধবীর সঙ্গে হয়তো তাকে আলাপ করিয়ে দিয়েছিল নীলিমা ঘটনাচক্রে, কিন্তু উর্বশী যখন তাকে লিফট দিতে চাইল তখন তো একবারও আপত্তি জানায়নি। মুখে আপত্তি জানানো শোভন নয়, অন্য কথা বলে কোনো অজুহাত দেখিয়ে আনন্দকে তো সে সময় আটকে রাখতে পারত। তা না করে তাকে যেতে দিয়ে সে কি তার বান্ধবীকে সন্তুষ্ট করতে চাইল? হঠাৎ আনন্দর মনে হলো সে নিশ্চয়ই নীলিমাদের কাছে বোঝা হয়ে গেছে। এই সময় কাজের লোকটি এসে জানালো একজন দিদিমণি এসেছে। দিদিমণি? ছোট মেয়ে, প্যান্ট পরা। আসতে বলো। আনন্দ ধন্দে পড়েছিল। তার জানাশোনা একটিমাত্র মেয়ে আছে যে প্যান্ট পরতে পারে। দরজায় যখন টিনা এসে দাঁড়ালো তখন সে চেঁচিয়ে উঠল, আরে তুমি! হোয়াট আ সারপ্রাইজ! টিনা ঝকঝকে হাসি হাসল। চলে এলাম, রাগ করেনি তো? না, তুমি এসেছো, রাগ করবো কেন? মাকে বলে আসিনি, কলেজ থেকে স্ট্রেট চলে এলাম। এটা বোধহয় ঠিক করনি। রাখো তো, আমি কি এখনো বাচ্চা মেয়ে? আমার বন্ধুরা যা যা করে শুনলে তোমার হাঁ হয়ে যাবে। টিনা সরাসরি খাটের উপর উঠে বসলো। বেশ, শোনা যাক, মুখ বন্ধ রাখবো, কথা দিচ্ছি। কত কি করে! বাইক নিয়ে এক রাতের আউটিংয়ে বেরিয়ে যায়, সিগারেটে গাঁজা ভরে খায়। আমার 2 বান্ধবী রেগুলার ট্যাবলেট খায়। ট্যাবলেট? ওহ, ড্রাগ নয়, যাতে কনসিভ না করে তার প্রিকশন। সর্বনাশ! হয় সর্বনাশ! আমাদের বয়স কত? অ্যাপ্রোচিং 20। আজ থেকে 30 বছর আগে 15 বছর বয়সে মেয়েরা বিয়ের পরে মা হয়ে যেত, হতো না? তাহলে তো আমরা 5 বছর সন্ন্যাসিনীর জীবনযাপন করছি। তাই কেউ কেউ যদি কৌতূহলী হয়ে জানতে চায় ব্যাপারটা কি, তাহলে কি তুমি তাকে অপরাধী বলে ভাববে? টেল মি। টিনা প্রশ্ন করল। এটা তো তোমার বান্ধবীদের কথা, তোমার কথা বলো। আনন্দ হাসল। টিনা মাথা ঝাঁকালো। সত্যি কথা বলবো, আমি আমার পছন্দ মতো পার্টনার পাইনি, পেলে আমিও ট্যাবলেট খেতাম। কেন, তোমার ছেলে বন্ধুরা? ওহ, ওদের কথা বলো না। ওরা মেন্টালি এত ইম্যাচিওরড, কথাই বলা যায় না অনেক সময়। এসব কথা থাক। তুমি এখানে কিভাবে আছো? কেন, তোমার খারাপ লাগছে? তা নয়, একদম গোছাওনি কিছু। মা তো এ বাড়িতে এসেছিল, কিছু বলেনি? ওর চোখে খুব খারাপ লেগেছে। খুব স্বাভাবিক, মা টিপটপ থাকতে পছন্দ করে। ওটা কি বই? টিনা নেমে এলো খাট থেকে।
বইটা হাতে তুলল। হাঁসুলি বাকের উপকথা। কি রকম বই? বাংলা সাহিত্যের কয়েকটা ক্লাসিকের মধ্যে এটা একটা। পাতা উল্টালো টিনা। তারপর রেখে দিয়ে বলল, তুমি খুব সিরিয়াস রিডার না? ক্রাইম থ্রিলার পড়তে চাও না? খুব পড়ি। এখন বলো কি খাবে? নাথিং। কিন্তু টিনা, আমাকে যে একটু বেরোতে হবে। ও তাই? চলো আমিও বাড়ি যাব। টিনা ঘুরে দাঁড়ালো। তুমি কোন দিকে যাবে? কিসে যাবে? তোমার মা যে নতুন জীবনকে 5 লক্ষ টাকা ডোনেট করেছেন সেখানে যাব। দেখি ট্যাক্সি যদি পাই তো ভালো কথা। বাইরে বেরিয়ে এলো ওরা। আনন্দ বড় রাস্তার দিকে যেতে যেতে বলল, তুমি নিশ্চয়ই মাকে বলবে আজ আমার কাছে এসেছিলে। কেন? টিনা মুখ তুলল। আমার সঙ্গে দেখা হয়েছিল বলবে না? ইচ্ছে হলে বলবো, নইলে নাও বলতে পারি। তোমার সঙ্গে দেখা হওয়ার পর এমন কিছু ইম্পর্ট্যান্ট ব্যাপার ঘটেনি যা মাকে জানানো দরকার। সারাদিন তো আমি অনেক কিছুই করি, সবই কি মাকে বলতে যাই? যেগুলো স্বাভাবিক ব্যাপার সেগুলো না বললেও চলে। তোমার কাছে আসা আমার কাছে স্বাভাবিক ব্যাপার। তাই? আনন্দ জিজ্ঞাসা করলো। আমার কোনো সহপাঠী ছেলে যদি একা থাকতো তাহলে তার সঙ্গে দেখা করতে আসা স্বাভাবিক ব্যাপার হতো না, বুঝলে? কেন হতো না কেন? কারণ সে আমাকে বিরক্ত করতো। অ্যাটলিস্ট চুমু খেতে চাইতো। আর সেটা চাইতে পারে জানা সত্ত্বেও আমি যদি তার বাড়িতে যেতাম তাহলে সেটা স্বাভাবিক হতো না, গম্ভীর গলায় বলল টিনা। তার মানে তুমি বলছো তোমার যে কোনো সহপাঠী একলা বাড়িতে থাকলে তার কাছে যাওয়ার মধ্যে ঝুঁকি আছে? মিনিমাম। আহা, বেচারা। আনন্দ নিঃশ্বাস ফেলল। তুমি ওদের বেচারা বলছো? চুমুর কোনো দামই ওদের কাছে নেই। মুখ না ধুয়ে ওরা 5টা মেয়েকে চুমু খেতে পারে। প্রেম ভালোবাসা ওদের কাছে ওই সময়টুকুর জন্যই। এসব দেখে ইন্সপায়ার্ড হয়েছে মেয়েরাও। আমার এক বান্ধবী প্রিয়ংবদা বলে, একটু আধটু সেক্সের জন্য ওদের সঙ্গে মেশা যায়, কিন্তু মরে গেলেও প্রেম করা যায় না। তোমার এসব উপলব্ধির কথা মাতৃদেবী জানেন? পাগল! তাহলে আমাকে বলছো কেন? তোমাকে বলা যায়, মা যা একসেপ্ট করতে পারে না তা তুমি সহজেই পারো। ওই যে ট্যাক্সি। ট্যাক্সিতে উঠলো ওরা। আনন্দ বলল, তোমাকে বাড়িতে নামিয়ে দিতে হলে আমাকে অনেকটা ঘুরতে হবে, দেরিও হয়ে যাবে। কোথায় নামলে তোমার সুবিধা হয় বলো, সেখানেই নামিয়ে দিচ্ছি। আমি যদি না নামি? মানে? আমার ইচ্ছে হচ্ছে তোমার সঙ্গে যেতে। নতুন জীবন আশ্রমটা দেখে আসি। ওয়েলকাম, তবে আজকে নয়। ওয়েল, তুমি যখন বলছো, ওই মোড়টায় নামিয়ে দাও, ওখান থেকে আমি স্ট্রেট বাস পেয়ে যাব। আনন্দ ড্রাইভারকে সেই নির্দেশ দিল। টিনা জিজ্ঞাসা করলো, তুমি কবে আমাদের বাড়িতে আসছো? দেখি, 3 দিনের মধ্যে না এলে আমি চলে যাব তোমার ওখানে। তোমার সাহস দেখছি বেড়ে যাচ্ছে। টিনা হাসলো শব্দ করে। ট্যাক্সি থেমে যেতে নেমে গেল ঝটপট। আশ্রমাধ্যক্ষ দুজন ডাক্তারের সঙ্গে কথা বলছিলেন। আনন্দকে অপেক্ষা করতে হলো কিছুটা সময়। একটি মেয়ের অবস্থা ভালো নয়। তার রক্তপাত হয়েছে নতুন রক্ত শরীরে দেওয়ার সময়। অর্থাৎ শরীর রক্ত নিতে পারছে না। রক্তপাত বন্ধ করতে পেরেছেন ডাক্তার, কিন্তু সন্দেহ হচ্ছে ওর শরীর এর পরের বার রক্ত নিতে পারবে কিনা। ডাক্তারদের সঙ্গে কথা শেষ করে আশ্রমাধ্যক্ষ আনন্দর সঙ্গে বসলেন। একটা কাগজ বের করে এগিয়ে দিলেন। আমরা এনআরআইদের কাছে আবেদন করেছিলাম অর্থ সাহায্যের জন্য। অর্থ এখানে পাঠাতে হবে না। যে অর্থ সংগৃহীত হবে তাই দিয়ে নির্দিষ্ট কিছু ওষুধ কিনে যদি পাঠাতে পারেন তাহলে বেশি উপকার হবে। অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সমস্যা হলো এদের একত্রিত করে ফান্ডটা তৈরি করতে হবে, এবং সে ব্যাপারে উদ্যোগী হবেন এমন কাউকে আমি পাচ্ছি না। আপনার জানাশোনা কেউ আমেরিকায় আছেন যিনি এই কাজটা করে দিতে পারেন? আনন্দ চিন্তা করল। আমেরিকায় গিয়ে থেকে যাওয়া বন্ধু বা পরিচিতদের মুখ মনে করার চেষ্টা করল। এমন কাউকে স্মরণে আনতে পারল না যাকে দায়িত্বটা দেয়া যায়। সবাই যে যার নিজেরটা নিয়ে ব্যস্ত। ও দেশে শিকড় গাড়ার পর রীতিনীতি বদলে গিয়েছে ওদের। সে আশ্রমাধ্যক্ষের দিকে তাকালো। কাউকে মনে পড়ছে যিনি রেসপন্সিবিলিটি নিতে পারবেন? না। মাথা নাড়ল আনন্দ। আমার মনে হয় ভবিষ্যতের কথা ভাবলে আপনারই উচিত একবার ওখানে যাওয়া। এত দূর থেকে যা করা সম্ভব নয়, ওখানে গেলে নিশ্চয়ই আপনি কোনো ব্যবস্থা করতে পারবেন। আশ্রমাধ্যক্ষ হাসলেন। আমার পক্ষে এই আশ্রম ছেড়ে যাওয়া কিভাবে সম্ভব বলুন? এতগুলো ছেলে মেয়েকে ফেলে আমি কোথাও যেতে পারবো না। আচ্ছা, আপনি কি যেতে পারবেন? আপনার যাওয়া আসার খরচ
না হয় আমরা চেষ্টা করে ব্যবস্থা করে দেব। আপনাকে বলছি কারণ আপনার কোনো পিছুটান নেই। তা ঠিক, তবে আমার তো ওদের সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। আশ্রমাধ্যক্ষ মাথা নাড়লেন। তারপর ফাইল থেকে একটা চিঠি বের করলেন। চিঠির দিকে একবার তাকিয়ে বললেন, এই ভদ্রলোকের নাম স্বপন দত্ত। এর এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে। বছর ৩ আগে এর স্ত্রী আমাদের ১০,০০০ টাকা ডোনেট করেন। স্বপনবাবু প্রায়ই বিদেশে যান। বিশিষ্ট ভদ্রলোক। আনন্দ বলল, বাহ, এর সঙ্গে যোগাযোগ করে দায়িত্ব দিলে হয় না? আমি ভেবেছিলাম তাতে সুবিধে হলো ওর যাতায়াত খরচ আমাদের দিতে হবে না। কিন্তু ওদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না এই ৩ বছরে। এই চিঠিটা ৩ বছর আগের। এখানে যে ঠিকানা রয়েছে সেখানে খবর করে শুনেছি ওরা এখানে থাকেন না। নিশ্চয়ই বাড়ি চেঞ্জ করেছেন, খোঁজ নিলেই পাওয়া যাবে। হ্যাঁ, আমি একজনকে এই ঠিকানায় পাঠাই। সে এসে একটা খারাপ খবর দিল। বলল ওদের নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে। ডিভোর্স? হ্যাঁ। কত বয়স ওদের? অবশ্যই 40+। ডিভোর্সের পর ওরা এই বাড়ি ছেড়ে দিয়েছেন। ঠিকানাটা দেবেন? আমি যদি ভদ্রলোককে খুঁজে বের করতে পারি। খুব ভালো হয় তাহলে। ঠিকানা, ফোন নাম্বার নিয়ে নিল আনন্দ। দক্ষিণ কলকাতার ঠিকানা। আশ্রমাধ্যক্ষকে কথা দিল যত তাড়াতাড়ি সম্ভব ভদ্রলোককে খুঁজে বের করবে সে। তারপর বেরিয়ে এলো নতুন জীবন থেকে। সন্ধে হয়ে এসেছে। ট্যাক্সি নিয়ে সোজা সে চলে এলো দক্ষিণ কলকাতায়। বেশ বড় ফ্ল্যাট বাড়ি। দেখলেই বোঝা যায় অর্থবান মানুষেরা বাস করেন। গেট খুলে ভেতরে ঢুকলো আনন্দ। কলকাতার কিছু ফ্ল্যাট বাড়ির মানুষ স্বাভাবিক কারণে নিরাপত্তাহীনতায় ভোগেন। সে কারণে একটু বর্ধিষ্ণু বাসিন্দারা দারোয়ানের সংখ্যা বাড়ান যাতে সরাসরি ফ্ল্যাটে কেউ ঢুকতে না পারে। গেট খুলে পা বাড়ালে পরিচয় যাচাই করে ইন্টারকমে ফ্ল্যাটের বাসিন্দাদের সেটা দারোয়ানরা জানিয়ে দেয়। অনুমতি পাওয়া গেলে খাতায় নাম সই করিয়ে তারা প্রবেশের ছাড়পত্র দেয়। নীলিমাদের ফ্ল্যাটগুলো যদিও খুব দামি, কিন্তু সেখানে এত কড়াকড়ি নেই। সুজাতার সন্ধানে এসে আনন্দকে পরীক্ষা দিতে হলো। পরীক্ষা নেওয়ার পর দারোয়ান জানালো, সুজাতা মেম সাহেবদের ফ্ল্যাট বেশিরভাগ সময় বন্ধই থাকে। সাহেব আসেন কখনো কখনো, কিন্তু মেম সাহেব বহুদিন হলো এখানে থাকেন না। খুব হতাশ হলো আনন্দ। তাহলে কি সুজাতারা অন্য কোথাও বাড়ি নিয়েছে? অনেক সময় ফ্ল্যাটে থাকার ইচ্ছে হয় না, নিজের বাড়ি তৈরি করার বাসনা তীব্র হয়। দারোয়ানকে জিজ্ঞাসা করে কোনো নতুন ঠিকানা পাওয়া গেল না। এখনো পর্যন্ত কেউ ওদের খোঁজে আসেনি বলে এই প্রয়োজনটা হয়নি। সাহেব মাঝে মাঝে এসে লেটার বক্স থেকে চিঠিপত্র বের করে নিয়ে যান। ওরা যখন এইসব কথা বলছিল তখন একটা গাড়ি মৃদু হর্ন বাজাতেই আরেকজন দারোয়ান ছুটে গেল গেট খুলতে। সেদিকে তাকিয়ে আনন্দর সামনে দাঁড়ানো দারোয়ানটি বলল, একটু অপেক্ষা করুন। এই যে মেম সাহেব ঢুকলেন, তিনি সুজাতা মেম সাহেবের কথা হয়তো জানতে পারেন। আমি ওকে জিজ্ঞাসা করে আসছি। ড্রাইভার পেছনের দরজা খুলে দিতে একজন প্রৌঢ়া মহিলা গাড়ি থেকে নামলেন। দারোয়ান তার সামনে পৌঁছে কপালে হাত ছুঁয়ে সালাম জানিয়ে কথাটা বলতেই ভদ্রমহিলা ঘুরে দাঁড়ালেন। আনন্দকে দেখলেন। ওর ভঙ্গি দেখে আনন্দ এগিয়ে গিয়ে নমস্কার বলল। আপনি? আমি নতুন জীবন থেকে আসছি। থ্যালাসেমিয়া পেশেন্টদের চিকিৎসা করার জন্য আমাদের সংস্থা যে কাজ করে যাচ্ছে তা হয়তো শুনে থাকবেন। নতুন জীবন? আমি ঠিক। ভদ্রমহিলা মাথা নাড়লেন। আপনি সুজাতার ঠিকানা চাইছেন? হ্যাঁ, উনি অথবা ওর স্বামী। আসলে ওরা আমাদের সংস্থাকে ডোনেট করেছিলেন। ওর স্বামী তো খুব শিগগির বিদেশে যাবেন বলে শুনেছি। ওরা এখন আর এখানে থাকেন না। ইনফ্যাক্ট ওদের দুজনকে আপনি আর কখনোই একসঙ্গে পাবেন না। সে কি, কেন? দেখুন, এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আমি বলতে পারবো না। তবে সুজাতার স্বামীর অফিসের টেলিফোন নাম্বার আমার কাছে আছে। আমি আমার ফ্ল্যাটে গিয়ে ইন্টারকমে বলে দিচ্ছি। ভদ্রমহিলা লিফটের দিকে এগিয়ে গেলেন। আনন্দ হকচকিয়ে গেল। তাহলে কি ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে? সুজাতা এখন কোথায়? সে বাড়িটার দিকে তাকালো। আকাশে ওড়ার স্বপ্ন ছিল সুজাতার। আকাশে তো উড়েছিল। ওর কি আরো বড় আকাশের দরকার, নাকি উড়তে উড়তে ক্লান্ত হয়ে আবার মাটিতে নেমে পড়েছে? ইন্টারকমে ভদ্রমহিলা টেলিফোন নাম্বারটা বলে দিলেন। সেই নাম্বার ঘুরিয়ে অপারেটরের কাছ থেকে অফিসের ঠিকানা পেতে অসুবিধে হলো না, এবং তার ৪৫ মিনিটের মধ্যে আনন্দ সেই অফিসের রিসেপশনের সামনে চেয়ারে বসে অপেক্ষা করছিল ভদ্রলোকের ডাকের জন্য। ডাক এলো। ভদ্রলোক সুদর্শন।
কিন্তু এখন মাথায় বিশাল টাক। খুব ফর্সা, আনন্দেরই বয়সী। আসুন প্লিজ, চেয়ার দেখিয়ে দিলেন আঙুল নেড়ে। আনন্দ বসল। ভদ্রলোক স্লিপটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আশ্রমের খবর কি? কাজ হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন কাজটা কিরকম শক্ত। আনন্দ বলল, হ্যাঁ আমি জানি, কিন্তু মুশকিল হলো ইচ্ছে থাকা সত্ত্বেও কিছু করা সবসময় যায় না। আমি জানি যারা থ্যালাসেমিয়া আক্রান্ত তাদের পাশে দাঁড়ানো আমাদের মরাল ডিউটি, কিন্তু নিজেদের সমস্যা সামলে সেটা অনেকেই করতে পারেন না। যাকগে, নতুন জীবন থেকে এসেছেন, আমি নিশ্চয়ই আবার ভাববো এবং ভেবে আশ্রমাধ্যক্ষকে জানিয়ে দেব, ঠিক আছে? ভদ্রলোক এমনভাবে মাথা নাড়লেন যে বুঝতে অসুবিধে হলো না যে চলে যেতে বলছেন। আপনি সম্ভবত ভাবছেন আমি আশ্রমের পক্ষ থেকে ডোনেশন চাইতে এসেছি, তা নয়। ও আই এম সরি, কি ব্যাপার বলুন তো? আমরা শুনেছি আপনি প্রায়ই বিদেশে যান ব্যবসার কাজে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নতুন জীবনের বেশ কিছু শুভার্থী যারা এনআরআই, তারা আমেরিকায় থাকেন। আপনি ওখানে গেলে যদি ওদের সঙ্গে যোগাযোগ করেন, যা এখান থেকে অর্গানাইজ করা একটু কঠিন হয়ে পড়েছে, তাহলে নতুন জীবন বেশ কিছু ওষুধ, ইনজেকশন পেতে পারে, যা পেশেন্টদের জীবন বাঁচাবে। এ ব্যাপারে আপনার আপত্তি না থাকলে আশ্রমাধ্যক্ষ আলোচনা করতে ইচ্ছুক, আনন্দ বলল। অবশ্যই, আমি সামনের শনিবার নিউ ইয়র্কে যাচ্ছি। খুব ব্যস্ত এখন, তবু ডায়েরি খুললেন ভদ্রলোক। কাল না, পরশু বিকেলে আমি আপনাদের ওখানে একবার যেতে পারি। খুব ভালো কথা। যদি কিছু মনে না করেন, আপনার ঠিকানাটা বলবেন? ঠিকানা? ও হ্যাঁ, আমার অফিসের ঠিকানা কি করে পেলেন বলুন তো? আপনার ফ্ল্যাটে গিয়ে শুনলাম ওটা বন্ধ পড়ে আছে। হ্যাঁ, ওটাকে আর রাখতে চাই না। ফিরে এসেই বিক্রি করে দেব। কিন্তু ওখানকার দারোয়ানদের তো আমাদের অফিসের ঠিকানা দেইনি। না, আপনার স্ত্রীর এক বান্ধবী ওখানে থাকেন। আই সি, মিসেস গুপ্তা। তাকে চেনেন আপনি? না, আলাপ হলো আজই। উনি আমার ঠিকানা দিয়ে দিলেন? না, ফোন নাম্বার দিয়েছিলেন। আর কিছু বলেননি? আমি দুঃখিত, উনি বলেছেন আপনাদের মধ্যে সুসম্পর্ক নেই। কম বলেছেন। ঠিক আছে আনন্দবাবু। আবার স্লিপটার দিকে তাকিয়ে বললেন ভদ্রলোক। নমস্কার করে বেরিয়ে আসছিল আনন্দ। ভদ্রলোক কথা বললেন, আপনার নামটা কেন যেন আমার খুব চেনা লাগছে। আনন্দ হাসল। আপনি নিশ্চয়ই চণ্ডালিকা দেখেছেন অথবা পড়েছেন। সে বেরিয়ে এলো। সুজাতা সম্পর্কিত কোনো কথা ভদ্রলোক বলেননি, কারণ বলার প্রয়োজন হয়নি। সম্পূর্ণ অপরিচিত মানুষ যিনি অন্য কাজে এসেছেন, তাকে কেন অযথা বলতে যাবেন? আনন্দ ভদ্রতাবশত সুজাতার কথা তুলতে পারেনি। তোলার কোনো যুক্তিগ্রাহ্য কারণ সে খুঁজে পায়নি। আচমকা বললে ভদ্রলোক সন্দিগ্ধ হতে পারতেন। তার নামটা যে শুনেছেন এটুকুতেই আনন্দ বুঝতে পেরেছে, এ নিয়ে নিশ্চয়ই উনি ভাববেন। অতএব ওর সন্দেহ বাড়িয়ে কোনো লাভ হবে না। কিন্তু সুজাতার সঙ্গে ওর স্বামীর সম্পর্ক খুব খারাপ, সেটা জানা গেল। সুজাতা এখন কোথায়? সেদিন সন্ধ্যের পরে আবার আনন্দ ফিরে গেল ওই অফিসে। অফিস তখন বন্ধ। একজন পিয়ন গোছের লোক বোধহয় পাহারায় ছিল। আনন্দ বলল, সাহেবকে খুব দরকার, কোথায় পাওয়া যাবে? লোকটি বলল, সাহেবকে এখন বাড়িতে পাবেন না। বেরোবার সময় ওকে বলতে শুনেছি ফিরতে অনেক রাত হবে। আপনি কাল এখানে এলে দেখা পাবেন। আজ যখন সে এসেছিল, এই লোকটি দেখেনি। লোকটিও তাকে দেখেছে বলে মনে হচ্ছে না। আনন্দ বলল, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করলে অসুবিধা হবে। আমি বরং মেম সাহেবকে ব্যাপারটা জানিয়ে দেবো, তুমি ঠিকানাটা বলো। লোকটি দাঁত বের করে হাসল। সাহেব মেম সাহেবের সঙ্গে থাকেন না। সে কি, কি ব্যাপার? আনন্দ বোকা হওয়ার ভান করল। বড়লোকদের ব্যাপার বাবু, শুনেছি ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। মেম সাহেব এখন কোথায়? মেম সাহেবকে গিয়ে বললে তিনি সাহেবকে খবরও দেবেন না। ফোন ঘোরালো লোকটি। ও তাই তো বটে। তা উনি কলকাতাতেই আছেন? হ্যাঁ, আমি তো প্রত্যেক মাসে ওকে চেক দিয়ে সই করিয়ে আনতাম। এখন চেক নিয়ে যাও না? না, সেসব ফায়সালা হয়ে গিয়েছে। পকেট থেকে একটা 50 টাকার নোট বের করে আনন্দ বলল, এটা রাখো। টাকাটা নিয়ে লোকটি জিজ্ঞাসা করল, আপনি তো সাহেবের ঠিকানাই নিলেন না বাবু। তুমি যখন বলছো গিয়ে দেখা পাবো না, তখন নিয়ে কি হবে? মেম সাহেব থাকলে না হয় একবার যেতাম, তা তিনিও তো আলাদা থাকেন। হ্যাঁ, সেই সল্ট লেকে, বহু দূর। সল্ট লেক? হ্যাঁ, সেবা হাসপাতালের সামনে। ওর বাপের বাড়ি
ভান করলো আনন্দ। না না, বোধহয় সাহেব ওখানে ফ্ল্যাট কিনে দিতে বাধ্য হয়েছে। কিন্তু এত সব কথা আপনাকে বলে ফেললাম, সাহেব জানলে খুব রেগে যাবেন। কেউ জানবে না। তাছাড়া মেম সাহেবের সঙ্গে আমার তো কোনো দরকার নেই, দরকার ছিল সাহেবের সঙ্গে। তুমি কোনো চিন্তা করো না। আনন্দ হেসে চলে এলো। রাস্তায় নেমে ঘড়ি দেখলো আনন্দ। এখন মাত্র 7টা। কলকাতায় সন্ধে, কিন্তু সল্টলেকের মানুষের কাছে নিশ্চয়ই রাত। তাছাড়া বাড়ির নাম্বার জানা না থাকলে ওখানে কাউকে খুঁজে বের করা মুশকিল। সন্ধ্যের পর খোঁজ নেওয়ার জন্য কোনো মানুষকে রাস্তায়ও পাওয়া যায় না। তবু কৌতূহল বেড়ে যাওয়ায় আনন্দ ট্যাক্সি নিল। বাইপাস হয়ে সল্টলেক পৌঁছাতে সময় লাগলো 45 মিনিট। কিন্তু আকাশ দ্রুত কালো হয়ে এলো। ট্যাক্সিওয়ালা সেবা হাসপাতালটা চেনে। পৌঁছেই বলল তাকে ছেড়ে দিতে। অনেক অনুরোধেও লোকটা থাকতে রাজি হলো না। যেন নিষিদ্ধ পুরীতে এসেছে, চলে যেতে পারলেই বেঁচে যায়। হাসপাতালের সামনে পরপর বাড়ি। এদের কোনটাতে সুজাতা থাকে? রাস্তায় কেউ নেই যাকে জিজ্ঞাসা করা যায়। এতই যখন কথা বলেছিল লোকটা, তখন আর একটু খোঁচালেই ঠিকানাটা নিশ্চয়ই বলে দিত। কেন যে তখন মনে হলো সে কি জানতে চাইছে তা লোকটাকে বুঝতে দেবে না। বিদ্যুৎ চমকাচ্ছে। বাড়িগুলোর সামনে দিয়ে একবার হেঁটে এলো আনন্দ। একটা ছাড়া বাকি সব বাড়িতেই আলো জ্বলছে। এই সময় কানে এলো কেউ বলছে, না, বৃষ্টি আরম্ভ হয়নি, চলে যেতে পারবো। মুখ ঘুরিয়ে আনন্দ দেখল। একতলার দরজা খুলে একটি তরুণ পা বাড়ালো রাস্তায়। দরজায় প্রৌঢ়া দাঁড়িয়ে আছেন। সে চটপট তরুণটিকে ডাকলো, শুনুন ভাই। তরুণটি দাঁড়ালো, একটু অসহিষ্ণু। আনন্দ এগিয়ে গিয়ে বলল, আমি একটা বাড়ি খুঁজছি, এই হসপিটালের উল্টো দিকে থাকেন ওরা। বাড়ির নাম্বারটা ভুলে গিয়েছি আসলে। নাম্বার ছাড়া বাড়ি চেনা মুশকিল। আপনি এক কাজ করুন, মার্কেটে চলে যান, ওখানে কোঅপারেটিভের অফিস আছে। নাম বললে ওরা বাড়ির নাম্বার বলে দিতে পারে। তরুণটি দ্রুত হাঁটা শুরু করলো। প্রৌঢ়া তখনও দরজা বন্ধ করেননি। আনন্দ তার দিকে তাকালো। আপনি কি নাম বললে চিনতে পারবেন? আমি সল্টলেকে একেবারেই নতুন। কি নাম? সুজাতা। কিরকম বয়স? 40-এর বেশি, বোধহয় একাই থাকেন। না, এ পাড়ায় কোনো মহিলা একা থাকেন না। দরজা বন্ধ করে দিলেন প্রৌঢ়া। অতএব একটা রিক্সা নিয়ে কোঅপারেটিভ অফিসে গেল আনন্দ। নাম বললে তারা চিনতেই পারল না। শেষে একজন বলল, ওই কাগজের স্টলটায় যান, ওরা বাড়ি বাড়ি খবরের কাগজ দেয়, ওরা বলতে পারে। স্টলের মালিক সব শুনে একটি ছেলেকে ডাকলেন। ছেলেটি মাথা নিচু করে শুনে বলল, না, ওখানে কাউকে একা থাকতে দেখিনি। এমন হতে পারে তোমার কাছ থেকে কাগজ নেয় না। না নিলেও আমি তো প্রত্যেক বাড়িতে গিয়েছি কাগজ লাগবে কিনা জানতে। আচ্ছা, ঠিক হাসপাতালের উল্টো দিকে যে গলিটা আছে, তার ভেতরে বাঁ দিকের একটা বাড়িতে দুজন থাকে, একজন বুড়ি আর একজন ভদ্রমহিলা। ওদের কাজের মেয়েটা বাজার করতে আসে। না, কোনো পুরুষ নেই ও বাড়িতে, গিয়ে দেখতে পারেন, বলল ছেলেটি। আবার রিকশায় উঠল আনন্দ। তখনই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। সুজাতা কি কোনো বৃদ্ধাকে সঙ্গে নিয়ে থাকে? কে বৃদ্ধা? গিয়ে কোনো লাভ হবে না বুঝতে পারছিল আনন্দ। একটা ট্যাক্সি আসছে, খালি ট্যাক্সি। এখনই ওটাকে ধরলে বৃষ্টির হাত থেকে বাঁচা যায়। ডাকতে গিয়েও ডাকলো না সে। আর তো কখনো আসছে না। একটু আগে কোঅপারেটিভ অফিসে প্রচুর কৈফিয়ত দিতে হয়েছে। কে ভদ্রমহিলা, কি করেন, আপনার সঙ্গে কি সম্পর্ক, কেন ওকে দরকার। একা মহিলা সম্পর্কে মানুষের কৌতূহল প্রচুর। তবু সল্টলেক বলে বাঁচোয়া। কলকাতার বিশেষ বিশেষ পাড়ায় খোঁজ করতে গেলে পাড়ার ছেলেদের হাতে মুরগি হতে হতো। রিকশাওয়ালাকে গলির ভেতর ঢুকিয়ে হকার ছেলেটির নির্দেশিত বাড়িটির সামনে পৌঁছে গেল আনন্দ। বাড়িটার একতলায় জানালা দরজা বন্ধ, দোতলায় আলো জ্বলছে। দোতলায় ওঠার দরজা আলাদা। রিকশা থেকে নেমে দৌড়ে সেখানে পৌঁছতে পৌঁছতেই ভিজে গেল আনন্দ কিছুটা। বেলের বোতাম চাপ দিল। প্রায় সঙ্গে সঙ্গে ওপর থেকে মেয়েদের গলায় প্রশ্ন এলো, কে? জবাব দেবার আগেই একটি অপেক্ষাকৃত বয়স্কা গলা বলে উঠল, বদমায়েশি করছে, এই রাতে বৃষ্টির মধ্যে কেউ আসবে না এই বাড়িতে। অল্প বয়সী গলা বলল, একটা রিকশা দাঁড়িয়ে আছে মাসি। বৃষ্টি উপেক্ষা করে আনন্দ বলল, একটু নিচে আসবেন, বৃষ্টিতে ভিজে যাচ্ছি। বলেই সে আবার কার্নিশের নিচে চলে গেল। খানিক বাদে বাইরের আলোটা জ্বলল। একটি কিশোরী গলা জিজ্ঞাসা করল, কি চাই?
কিশোরী দরজা খুলছে না। আমি সুজাতা দেবীর খোঁজে এসেছি। উনি কি এ বাড়িতে থাকেন? আপনি কোত্থেকে এসেছেন? এখন কলকাতা থেকে। আপনার নাম? আনন্দ। একটু দাঁড়ান। তারপর সব চুপচাপ। আনন্দ রুমালে মুখ মুছল। শেষ পর্যন্ত ঠিক জায়গায় আসতে পেরেছে। দরজাটা খুলে কিশোরী বলল, আসুন। সে ঢুকতেই আবার দরজা বন্ধ করল সে। তারপর দোতলায় নিয়ে এলো তাকে। বসার ঘরে বসিয়ে মেয়েটি ভেতরে চলে গেল। একেবারে ছিমছাম বাড়ি। সুজাতা আকাশে উঠতে চেয়েছিল। সে আকাশ বোধহয় অধরাই থেকে গেছে, নাকি ধরেও রাখতে পারেনি। হোমা, এ কি দেখছি! ও আনন্দ, তুমি এসেছো? ভাবতেই পারছি না। এক পা টেনে টেনে মোটাসোটা যে বৃদ্ধা ঘরে ঢুকলেন, তাকে রাস্তায় দেখলে চিনতেই পারত না সে। সাকুল্যে 2 বা 3 বার দেখা হয়েছিল সে সময়। মেয়ে প্রেম করছে তা পছন্দ করতেন না মহিলা। মেয়ে যে আরো উঁচু ডালে ওঠার জন্য ব্যস্ত, তাও ওর পক্ষে জানা সম্ভব ছিল না। সুজাতার মা কাছে এসে ওর হাত ধরতেই আনন্দ উঠে দাঁড়ালো। আপনি কেমন আছেন? ভালো তো? হঠাৎই ওর গলা থেকে নাকি স্বর বেরিয়ে এলো। কি করে ভালো থাকি? আমি যে সব খেয়েছি, সব। এখন কেন যে বেঁচে আছি কে জানে। কারো কারো ওপর তো ভগবানের দয়াও হয় না। সবকিছু খুইয়ে এখন মেয়ের কাছে পড়ে আছি। আমার কথা থাক। ওহো, কতদিন পরে দেখছি তোমাকে। এ কি চেহারা হয়েছে গো! বৌমা কি যত্ন করে না? হেসে ফেলল আনন্দ। তিনি নেই। নেই? বউ মরে গেছে তোমার? আঁতকে উঠল বৃদ্ধা। মরার সুযোগ পাননি কারণ তিনি জন্মাননি, আনন্দ জবাব দিল। কেউ বিয়ের বয়স পেরিয়ে যাওয়ার পরেও অবিবাহিত আছে জানলে লোকে তার দিকে একটু অন্যরকম চোখে তাকায়। মানুষটির জীবনযাপন স্বাভাবিক নয়, এমন ধারণা তৈরি হতে দেরি হয় না। অপূর্ণ প্রেম, সংসারের প্রতি অতিরিক্ত দায়িত্ব অথবা দুর্বল স্বাস্থ্য তাকে এই জীবনযাপন করতে বাধ্য করেছে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কোনো কারণ নয়, শুধু একা থাকার ইচ্ছে প্রবল হওয়াতে কোনো মানুষ বিয়ে করেনি, এ কথা সহজে কেউ বিশ্বাস করতে পারে না। বৃদ্ধা বেশ সমাদরে আনন্দকে বসিয়ে ভেতরে চলে গেলেন। ভদ্রমহিলার চেহারা বেশ বদলে গেছে। কিরকম অসহায় ভাব এসে গেছে বলে রেখায়। অথচ তখন, যখন জেনেছিলেন মেয়ে প্রেমে পড়েছে, তখন ফনা তুলেছিলেন। দাপট শব্দটাকে ভালো করে আত্মস্থ করার ক্ষমতা তার ছিল। কিন্তু এখন ওর ব্যবহার আমূল বদলে গেছে কি করে? কি ব্যাপার? দুটো শব্দ তীরের মতো ছুটে এলো কানে। মাথা ঘুরিয়ে আনন্দ দেখল সুজাতা দরজায়। কিন্তু সে ঠিক দেখছে তো? শেষ দেখা যখন হয়েছিল তখন সুজাতা সুশ্রী ছিল, তরুণী ছিল। এখন যে দরজায় দাঁড়িয়ে সে পরিশীলিত সুন্দরী, নিয়মিত সৌন্দর্য সাধনা করে। এখন ওর বয়স আন্দাজ করা ঈশ্বরের পক্ষেও অসাধ্য। আনন্দ উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে মৃদু হাসল। হঠাৎ ঘরে ঢুকলো সুজাতা। ওইটুকু হেঁটে আসার পথে তার শরীরে ঢেউ উঠল আলতো। হাত নেড়ে বলল, বসো। আনন্দ বলল, কেমন আছো? ফাইন, চমৎকার আছি। আমার প্রশ্নের উত্তর কিন্তু পেলাম না। তোমার খবর নিতে এলাম। এতদিন বাদে আমার খবর নেওয়ার বাসনা হলো কেন? সব কেনর উত্তর দেয়া যায় না সুজাতা, কিন্তু উত্তর না পেলে আমার অস্বস্তি যাবে না। অনেকদিন বাদে তোমার শেষ চিঠিটা পড়লাম। আমার চিঠি তুমি রেখে দিয়েছো এতকাল? হ্যাঁ, ওগুলো তো আমাকেই লেখা, তাই না? শেষ চিঠি? ও, তা শেষ চিঠি পড়ে মনে হলো আমার খবর নেওয়া দরকার? সুজাতা হাসল। একেবারে অর্থহীন মনে হচ্ছে না কথাগুলো? তুমি তো বুদ্ধিমান, অনেকের চেয়ে তোমার বোধ অনেক বেশি ধারালো। এরকম কাঁচা হাতের গল্প বলে ফেললে। জীবন তোমাকে অনেক পরিণত করেছে দেখতে পাচ্ছি। তুমি উপদেশ দিতে এখানে এসেছো? একদম না, স্রেফ তোমাকে দেখার কৌতূহলে এখানে আমার আসা। বিশ্বাস করি না। আজ এই বৃষ্টির রাতে তুমি আমার সল্ট লেকের বাড়ির ঠিকানা খুঁজে আসার কষ্ট শুধু কৌতূহলের কারণে করেছো, এ কথা আমাকে বিশ্বাস করতে বলো না আনন্দ। এর জন্য তোমাকে রিক্সা পর্যন্ত নিতে হয়েছে। হ্যাঁ সত্যি, রিক্সা না নিলে এ বাড়িতে পৌঁছাতেই পারতাম না। এই ঠিকানা তুমি কোথায় পেলে?
সেটা জানা কি খুব জরুরি? এতগুলো বছরে যে আমার ঠিকানা খোঁজার প্রয়োজন মনে করল না, সে যদি আমার বৃষ্টি ভেঙে বাড়িতে আসে তাহলে জানতে চাওয়াটা নিশ্চয়ই অন্যায় নয়। আনন্দ চোখ বন্ধ করল। না, তর্ক বা কথার প্যাঁচ চালালে শুধু ব্যবধানই বাড়ে। তার চেয়ে যা সত্যি তা বলে দেওয়াটাই ঠিক। সে চোখ খুলল। তোমার স্বামীর অফিস থেকে। অসম্ভব। মানে, আমি কি মিথ্যে কথা বলছি? দেখো, আমার কোনো স্বামী নেই। যাকে বিয়ে করেছিলাম তার সঙ্গে একদম আইনসঙ্গতভাবে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। অতএব আমার স্বামীর অফিস থেকে ঠিকানা পেয়েছো কথাটা অন্তত আমার কাছে সত্যি নয়। তাছাড়া আমার প্রাক্তন স্বামী অন্তত তোমাকে কখনোই আমার ঠিকানা দেবে না। মাথা নাড়ল সুজাত। কারণ যার সঙ্গে আমার সম্পর্ক ছিল বলে যে এতকাল ব্যঙ্গ করে এসেছে সে এতটা উদার কখনোই হতে পারে না। তাছাড়া ওর চরিত্রে উদারতা দেখানো অসম্ভব। তুমি ভুল করছো। আমি বলেছি ওর অফিস থেকে আমি ঠিকানাটা পেয়েছি। উনি দিয়েছেন তা কখনো বলিনি। যে লোকটি তোমাকে টাকা দিতে প্রতি মাসে আসতো তাকে ম্যানেজ করে এই ঠিকানা পাওয়া কি খুব অসম্ভব ঘটনা? আচ্ছা। চোখের কোণে তাকালো সুজাতা। আমার প্রাক্তন স্বামীর অফিসে তুমি পৌঁছালে কি করে? যোগাযোগ কি করে হলো? শোনো সুজাতা, এর মধ্যে কোনো রহস্য নেই। থ্যালাসেমিয়া পেশেন্টদের চিকিৎসার জন্য কিছু মানুষ একটি আশ্রম করেছেন। আমি তাদের সঙ্গে খুব সামান্য হলেও যুক্ত। তোমার প্রাক্তন স্বামী সেখানে ডোনেট করেছিলেন। উনি ব্যবসার কাজে প্রায়ই বিদেশে যান। বিদেশের কিছু মানুষ আমাদের সাহায্য করতে তৈরি। কিন্তু তাদের একত্রিত করা এবং ফান্ড কালেক্ট করার কিছু সমস্যা আছে। আশ্রম ভেবেছিল কাউকে পাঠাবে। সেই খরচ বাঁচানো যায় যদি এখান থেকে যিনি যাতায়াত করেন নিজের কাজের প্রয়োজনে তিনি যদি উদ্যোগী হন। এই ব্যাপারেই আমি ভদ্রলোকের সঙ্গে দেখা করেছিলাম। ও তাই? তুমি কলকাতায় কবে এলে? অনেকদিন। কি করছো? ভালো আছি বলে কিছু করছি না। অদ্ভুত। শুনলাম বিয়ে করনি। ও কথা থাক। নিশ্চয়ই তুমি অভিযোগের আঙুল আমার দিকে তুলবে না। তুললে কি সেই সময়টা ফিরে পাবো? যে মেয়ে একটা অপরিচিত মানুষের কথা বিশ্বাস করে প্রেমিককে প্রত্যাখ্যান করে তার প্রেম সম্পর্কে নিশ্চয়ই সার্টিফিকেট দেবে না। প্রসঙ্গটা থাক সুজাতা। কেন? আমি তো চিঠি লিখে জানিয়েছিলাম আসল সত্যি ঘটনা কোনটা। সেটা তোমার প্রেমিকাকে দেখাওনি? সুজাতা স্পষ্ট তাকালো। দেখিয়েছি। তখন তার বিবাহিত জীবন শেষ হয়ে গেছে। তার মানে? ওর স্বামী মারা গেছেন। মেয়ে কলেজে পড়ে। মাই গড! তোমার সঙ্গে তার যোগাযোগ আছে? হ্যাঁ, হয়েছে। তার মানে এতদিন ছিল না? ঠিক। হঠাৎ যোগাযোগ হলো? এই এখন যেমন এলে তেমনই চলে গিয়েছিলে? না, আশ্রমের জন্য কয়েক লক্ষ টাকা পাওয়া খুব জরুরি হয়ে পড়েছিল। উপায় না দেখে তার কাছে যাই। ওর পক্ষে টাকাটা দেওয়া কষ্টকর ছিল না। কয়েক লক্ষ? চাওয়া মাত্রই দিয়ে দিল? হ্যাঁ, দিয়েছে। অসম্ভব। এত বছর পরে প্রাক্তন প্রেমিক এসে চাইল আর ওই ভদ্রমহিলা অতগুলো টাকা দিয়ে দিলেন, এ কথা বিশ্বাস করতে বলছো আমাকে? তুমি বিশ্বাস না করলেও ঘটনাটা তো মিথ্যে হয়ে যাচ্ছে না? বেশ, তারপর? তারপর তো কিছু নেই। স্বামী নেই, পুরনো প্রেম আবার নতুন করে জেগে উঠল না? তুমি এইভাবে কথা বলছো কেন সুজাতা? তার কারণ তুমি কেন আজ আমার এখানে এসেছো বুঝতে পারছি না। বিশ্বাস করো, শুধুই তোমাকে দেখতে এসেছি। আমি কি করছি, কোথায় আছি তুমি জানতে? না। আনন্দ বলল, এভাবে হঠাৎ যোগাযোগ না হলে জানতেও পারতাম না। যাকগে, তোমার কথায় জ্বালা রয়েছে এখনো। আজ সেটা আমার কথায় থাকা উচিত ছিল। অন্যায়টা তুমি করেছিলে। আমাকে ত্যাগ করেছিলে নিজে আরো উজ্জ্বল ভবিষ্যতের আশায়। কিন্তু তারপরও আমার আর নীলিমার সম্পর্কটা নষ্ট করেছো স্রেফ খেলা করার অবহেলায়। বাহ, তার জন্য তো আমি পরে দুঃখ প্রকাশ করেছি। সব শেষ করে দেওয়ার পর দুঃখিত হলে কি কোনো লাভ হয়? তুমি কেন এসেছো আনন্দ? আনন্দ তাকালো। তারপর বলল, তুমি উচ্চাভিলাষী ছিলে। উপরে উঠতে চেয়েছিলে। তাহলে এত বছর বাদে বিয়েটা ভেঙে গেল কেন? এটা আমার ব্যক্তিগত ব্যাপার। অবশ্যই। শেষ কথা, তুমি এখন কেমন আছো? এই সময় বৃদ্ধা ঘরে ঢুকলেন।
ও সুজাতা, তুই কি রে? তখন থেকে শুধু কথাই বলে যাচ্ছিস। ছেলেটা জলে ভিজে প্রথমবার এলো, ওকে একটু চা কফি খাওয়ালি না? একটু কফি খাও বাবা। আমাকে আর ছেলে বলবেন না, সে বয়স বহু বছর হলো পেরিয়ে এসেছি। যতই পেরো, মায়ের কাছে ছেলে সব সময় ছেলে। বৃদ্ধা সস্নেহে বললেন। তুমি বোধহয় এখন ওসব খাবে না, তাই না? সুজাতা জিজ্ঞাসা করলো। ওমা, এ কি কথা? বৃদ্ধা গালে হাত দিলেন। আমি জানি মা, ওর এখন অন্য কিছু খাওয়ার সময়। হাসলো সুজাতা। তাহলে ওই খাওয়া, যে যা খেতে ভালোবাসে তাকে তাই খাওয়ানো উচিত। হ্যাঁ, সেটা আমি খাওয়াতে পারি। আমার কাছে ভালো জিনিস আছে। উঠে দাঁড়ালো সুজাতা। এক মিনিট, একটু বসো। সুজাতা বেরিয়ে গেল। হ্যাঁ বাবা, বাড়িতে কে কে আছেন এখন? বৃদ্ধা এগিয়ে এলেন। কেউ নেই, আমি একাই আছি, বলল আনন্দ। একা থাকতে কষ্ট হয় না? হেসে ফেলল আনন্দ। ওর খুব মজা লাগছিল। এই ভদ্রমহিলার এমন আমূল পরিবর্তন হবে কখনো ভাবতে পারেনি। আমি তো প্রায়ই মেয়েকে বলতাম, হ্যাঁ রে, ছেলেটা কেমন আছে একটু খোঁজ খবর নে। ও বলতো কোন মুখে নেব। সত্যি, তোমার উপর অবিচার করা হয়েছে খুব। তা কথাটা হলো কি, নদী তো শুধু এক ঘাট থেকেই সমুদ্রে যায় না। জীবনের এটাই তো মজা। ভগবান ঠিক আরেকটা ঘাট তৈরি করে দেন। এই যে তুমি এত বছর পরে আমাদের কাছে এসেছো, এটাও সেই ভগবানেরই ইচ্ছে। কপট গলায় আনন্দ বলল, তা তো বটেই। দোষটা আমার জামাইয়ের। গম্ভীর হলেন বৃদ্ধা। ও, অবশ্য মেয়েরও মাথা গরম, অল্পতেই আগুন হয়ে যায়। বৃদ্ধা ভেতর দিকে চট করে তাকিয়ে নিলেন। এক হাতে তালি বাজে না জানি, কিন্তু কত আর সহ্য করবে। এখন আমার হয়েছে মুশকিল। মেয়েকে একা রেখে কি করে চোখ বুজি? মরেও তো আমি শান্তি পাবো না। বৃদ্ধা নিঃশ্বাস ফেললেন। এই সময় সুজাতা ঘরে এলো। এসো। মাথা নাড়ল আনন্দ। না থাক, আমি উঠবো। উঠবো মানে? আমি যখন ব্যবস্থা করতে এ ঘর থেকে গেলাম তখন তো বলনি উঠবে। ছেলেদের ন্যাকামি আমার ভালো লাগে না। গলা তুলল সুজাতা। আর তখনই কোথাও বাজ পড়ল। বিদ্যুৎ চমকালো এত জোরে যে বন্ধ জানালার কাঁচে মুহূর্তের মধ্যে আলো ছিটকে নিভে গেল। বৃষ্টির তেজ বেড়ে গেল সঙ্গে সঙ্গে। বৃদ্ধা বলল, এই দুর্দিনের মধ্যে তুমি বেরোবে কি করে বাবা? না না, এখন তোমার যাওয়া চলবে না। বৃষ্টি থামুক, তখন বেরোবে। আনন্দ বলল, রাত বাড়লে ট্যাক্সি পাবো না। এমনিতেই সল্টলেক নির্জন, তার উপর এমন আবহাওয়া। নিশ্চয় পাবে, কিন্তু কোনো মানুষ এমন দুর্যোগে বাড়ি থেকে বের হয় না। বৃদ্ধা মাথা নাড়লেন। যাও, ডাকছে যখন তখন আর না বলো না। আনন্দ এক সেকেন্ড ভাবল, এই মুহূর্তে সে স্বচ্ছন্দে চলে যেতে পারে। যে রিকশায় এসেছিল সেটা যদি এখনো দাঁড়িয়ে থাকে। আনন্দ বলল, রিকশাওয়ালার কথা বেমালুম ভুলে গিয়েছিলাম, ওকে কিছু বলে আসা হয়নি। হাসলেন বৃদ্ধা। তার জন্যে ভেবো না, অনেকক্ষণ আগেই ওকে বিদায় করে দিয়েছি। যাও, অকারণে মানুষের মনে দুঃখ দিতে নেই। দেখাই যাক। আনন্দ পা বাড়ালো। অভিজ্ঞতা সঞ্চয় করতে তো কোনো দোষ নেই। যে ঘরটিতে ওরা ঢুকলো সেটি শীতাতপ নিয়ন্ত্রিত, যদিও বৃষ্টির কারণে যন্ত্রটি বন্ধ রাখা আছে। ঘরের একপাশে সুন্দর বিছানা, ওয়াল টু ওয়াল কার্পেট, কোনায় নিচু পায়া সোফা, সোফার সামনে বেঁটে টেবিল, টেবিলে একটি সিভাল রিগালার বোতল, দামি গ্লাস আর বরফদানিতে টুকরো বরফ। এসো। সোফায় গিয়ে বসলো সুজাতা। আমি মদ খাই, এই কথা জেনে গেছ? কাঁধ নাচিয়ে এক পলক তাকালো সুজাতা। কিছু বলতে গিয়েও মাথা নেড়ে হাসলো। তারপর গ্লাসে মদ এবং বরফ ঢেলে বলল, মদ খাওয়াটা অপরাধ নয়, মদ যাকে খেয়ে ফেলে সে অপরাধী। আশা করি তুমি তা এখনো হওনি। কি করে আশা করছো? কারণ মদ যদি তোমাকে খেত, তাহলে কিছু বাজে কথা বলার জন্যে এত রাত অবধি তুমি শুকিয়ে থাকতে পারতে না। বাজে কথা? গ্লাস নিল আনন্দ। হ্যাঁ, দেখো আনন্দ, ইমোশনাল কথাবার্তা কখনো কাজের হয় না। মানুষের আনন্দ হয় বলেই এই নিয়ে মেতে থাকে। যখন একটা ছেলে মেয়ে পরস্পরকে চায় তখন বলে ভালোবাসি, কিন্তু সেই ভালোবাসার মধ্যেও একটু ছন্দপতন হলে জ্বলে পুড়ে মরে।
তখন ভালোবাসা কোথায় যায়? ভালোবাসাই তো জ্বালায়, পোড়ায়। না, আপাত চোখে তাই মনে হয়, কিন্তু স্বার্থে ঘা লাগলেই মানুষের জ্বলুনি শুরু হয়। এই যে একটু আগে মা তোমাকে কত মিষ্টি করে বাছা, বাছা বলছিল, এগুলো কি ভালোবাসার কারণে? একদম নয়। মা এখনো জানে না তুমি কত রোজগার করো, কি ব্যাংকে আছে। তাই তোমাকে মেয়ের সঙ্গে জুড়ে দেওয়ার মতলব নিয়ে মধুর ব্যবহার করে যাচ্ছে। যদি শুনে তুমি দেউলিয়া হয়ে গেছো, তৎক্ষণাৎ ওর ভালোবাসা উড়ে যাবে। আনন্দ চুমুক দিল। তোমার সম্পর্কে অন্যরকম ভাবতে সাহায্য করলে। তাহলে তুমি ইমোশনাল রিলেশনে বিশ্বাস করো না। না, ওটা যন্ত্রবিলাস। সুজাতা এক ঢোকে মদটা শেষ করলো। আনন্দ লক্ষ্য করছিল তার গ্লাসে বরফ দিলেও নিজে নেয়নি সুজাতা, জলও মেশায়নি। বিদেশি প্রিমিয়াম হুইস্কিতে জল মেশাতে নিষেধ করেছেন বিজ্ঞরা, কিন্তু এক ঢোকে যে খাচ্ছে, তার যে দক্ষতা আছে সেটা পরিষ্কার। হঠাৎ আনন্দ আবিষ্কার করলো এ ঘরে ঢোকার পর সে বৃষ্টির আওয়াজ পাচ্ছে না। শুধু বৃষ্টি কেন, কোনো শব্দই কানে আসছে না। সে ঘড়ি দেখল, 9টা 30। ঘড়ি দেখছো কেন? এখানে বসতে খারাপ লাগছে? না তো। নাকি বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল? তেমন হলে ওকে ফোন করে জানিয়ে দিতে পারো যে বৃষ্টিতে আটকে গেছো। তুমি নিজের মনে শূন্যে বাড়ি বানাচ্ছ। থ্যাঙ্কস। কেন? এই মুহূর্তে আমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই বলে। এটা ইমোশনাল ব্যাপার নয়। একদম নয়। আমি যে চেয়ারে বসবো সেটা আর কেউ বসতে চাইছে না। যে খাবার খেতে চাচ্ছি তার দিকে অন্য কেউ হাত বাড়াচ্ছে না। এটা জেনে খুশি হওয়া তো খুবই প্র্যাকটিক্যাল ব্যাপার। দ্বিতীয়বার মদ ঢালল সুজাতা। সুজাতা, তুমি যা চেয়েছিলে তা পেয়েছ? হঠাৎ সশব্দ হাসিতে ভেঙে পড়ল সুজাতা। হাসতে হাসতে বলল, তোমাকে তো খুব বুদ্ধিমান বলে জানতাম। জীবনে কেউ যা চায় তা কি কখনো পায়? তোমার আক্ষেপ হয় না? হয়। কেন পেলাম না বলে হয়। সময় থাকলে পাওয়ার জন্য চেষ্টা করে যেতে চাই। হ্যাঁ, এখনো চাই। কি চাও? আনন্দিত হতে। এই বিয়েটা শেষ পর্যন্ত টিকলো না কেন? আবার ব্যক্তিগত প্রশ্ন। কৌতূহল হচ্ছে। বেশ, শোনো। ওর সব আছে, টাকা, সম্পত্তি। কিন্তু একটা সময় এলো যখন ও থিতিয়ে গেল। ওর উচ্চাকাঙ্ক্ষা মিলিয়ে গেল। কেন? যে মুহূর্তে ও নিশ্চিত হলো যে কখনোই ও বাবা হতে পারবে না, এবং সেটা ওর দোষ, তখন থেকেই। শুনে খুশি হচ্ছ না আনন্দ? না, হওয়াই উচিত ছিল, কারণ তোমাকে ছেড়ে আসার কারণ হিসেবে আমি নীলিমাকে যে চিঠি লিখেছিলাম তাতে। ও কথা থাক। তুমি ভেবো না আমি তোমাকে মিথ্যে করে অক্ষম বলেছিলাম বলে ঈশ্বর প্রতিশোধ নিয়েছিলেন। এটা একটা অ্যাক্সিডেন্ট। তারপর তারপর থেকে ও সম্পর্কটাকে আলগা করতে লাগলো। মনে হতে লাগলো সেক্সটা যখন ফ্রুটলেস, তখন সেটা আর আনন্দজনক নয়, ইউজলেস। আকর্ষণ চলে গেল আচমকা। যে ফুলের মধু নেই, গন্ধ নেই, এমনকি রঙও ম্যাড়মেড়ে, তাকে আর যাই হোক ফুলদানিতে রাখার ইচ্ছে হয় না। গ্লাস শেষ করলো সুজাতা। করে বলল, তুমি এখনো গ্লাসটা হাতেই রেখেছ? তুমি কি রোজ ড্রিঙ্ক করো? না, যেদিন করি ভালোভাবেই করি। তারপর? তারপর আর কিছু নেই। সেক্স নেই, পরস্পরকে সহ্য করতে পারছি না। এক সময় মনে হলো সম্পর্কটা পাহাড়ের মতো ভারী হয়ে গেছে। ব্যাস। এখন অনেক কিছু করার ভাবনা মাথায় আসছে। আচ্ছা, তোমাদের ওই আশ্রমে এনআরআইদের কাছ থেকে যে টাকা তোলার কাজ, দায়িত্বটা আমাকে দেবে? তোমাকে? হ্যাঁ। যে লোকটা নিজের ব্যবসার কাজে বিদেশে যাচ্ছে, সে যতটা কাজ করবে আমি তার চেয়ে অনেক বেশি করতে পারবো। কিন্তু তোমার যাওয়া আসা, থাকা খাওয়ার খরচ, আই উইল টেক কেয়ার অফ দ্যাট। তাহলে অসুবিধা হবে বলে মনে হয় না। বাহ, করে দাও কাজটা। আমি একটু সক্রিয় হই। বেশ, তোমার টেলিফোন নাম্বারটা দাও। দেব, কিন্তু আজ রাতে কোনো কাজ আছে? না, নেই। তাহলে থেকে যাও। থেকে যাব? হ্যাঁ, আজকের রাতটাকে আমরা ব্যবহার করি। কি বলছো তুমি? চমকে উঠলে। দূর, যাই হয়ে যাক না কেন, এক সময় তো আমরা পরস্পরকে পছন্দ করতাম। এখনো তো আমাদের মধ্যে তেমন তিক্ততা নেই। তাই তুমি থাকলে আমি সহজ হতাম।
সুজাতা, আমি তো জীবনকে এত সহজভাবে নিতে শিখিনি। ঠিক আছে, আমি ভেবে তোমার সঙ্গে আলোচনা করব। তখন তো আমার ইচ্ছেটা মরেও যেতে পারে। দেখাই যাক। সুজাতা উঠল। আমি তোমাকে টেলিফোন নাম্বার দেব না। যদি তোমার প্রয়োজন হয় এখানে এসো। তোমার টেলিফোন নাম্বার আমার দরকার। দাও। নাম্বার দিয়ে বাইরের ঘরে এলো আনন্দ। পেছনে তাকিয়ে দেখলো সুজাতা বা তার মা তাকে বিদায় জানাতে আসছে না। একটু অস্বস্তি নিয়ে দরজা খুলল সে। বাইরে বৃষ্টিটা সামান্য ধরেছে। এখন ইলশে গুড়ি। রাস্তায় নামলো আনন্দ। সল্ট লেক অন্ধকার। কোনো মতে হাসপাতালটার সামনে পৌঁছে দুপাশে তাকিয়ে একটাও আলো দেখতে পেল না। এই সময় বৃষ্টি নামলো। হঠাৎ দূরে একটা গাড়ির হেডলাইট দেখতে পেয়ে দুহাত নাড়তে লাগলো সে। গাড়িটা দাঁড়ালো। পুলিশের জিপ। আনন্দ এগিয়ে এলো। এক্সকিউজ মি, আপনারা কি কলকাতার দিকে যাচ্ছেন? সঙ্গে সঙ্গে মুখে টর্চের আলো এসে পড়ল। বৃষ্টির জলে মুখ ভিজে গিয়েছিল। জোরালো আলোয় আরো অস্বস্তি হলো। এক হাতের আড়ালে চোখ বাঁচাতে চাইল সে। আপনি কে? এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছেন? বৃষ্টিতে আটকে পড়েছি। শেষ পর্যন্ত থামছে না দেখে ট্যাক্সি খুঁজতে বেরিয়েছি। কোথায় এসেছিলেন? এই তো সামনের রাস্তায় একটু এগিয়ে ডান দিকের বাড়িতে। কত নম্বর? আনন্দ মাথা নাড়ল। নম্বরটা জানি না। বাহ, কি নাম? সুজাতা। আরে মশাই, মেয়ে ছেলের নাম বলছেন কেন? গার্জেনের নাম বলুন। সুজাতা ওর মাকে নিয়ে থাকে, ওর গার্জেনও নিজেই। উঠুন। মানে? সল্ট লেকে এখন খুব ডাকাতি হচ্ছে। আজ থানায় থাকুন, কাল সকালে নিজের জেনুইনিটি দিয়ে প্রমাণ করে বাড়িতে চলে যাবেন। উঠুন। অফিসার হুকুম করলেন। কি আশ্চর্য, আপনি আমাকে থানায় নিয়ে যাচ্ছেন কেন? আমাকে দেখে কি মনে হচ্ছে ডাকাত? আমাকে ওরকম দেখতে? আনন্দ অবাক গলায় প্রশ্ন করল। বিজনেস ম্যানেজমেন্ট পাশ করে ডাকাতি করছে এখন। দেখে বুঝবার উপায় নেই। ঠিক আছে, চলুন। আপনার সুজাতা দেবী যদি সার্টিফিকেট দেন যে আপনি তার পরিচিত, তাহলে থানায় যেতে হবে না। গাড়িতে উঠতে ইচ্ছে না হলে সামনে হাঁটুন। পালাবার চেষ্টা করলে গুলি খাবেন। জিপে উঠল না আনন্দ। ইলশেগুড়ি বৃষ্টি পড়েই চলেছে। যা ভেজার তা ভেজা হয়ে গেল। নির্ঘাত সর্দি এবং জ্বর আসবে। কিন্তু এখন সুজাতাদের বাড়িতে গিয়ে সে কি বলবে? আমার পরিচয়টা পুলিশকে দিয়ে আমাকে বাঁচাও। আরে এটা না বললে পেছনে আসা জিপটা ছেড়ে দেবে না তাকে। দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল। বেশ কিছুক্ষণ চেষ্টার পর কাজের লোকটির গলা পাওয়া গেল। অফিসার তাকে আদেশ করলেন দরজা খুলতে, নিজের পরিচয় দিয়ে। খানিকক্ষণ বাদে দরজাটা খুলল। অফিসার বললেন, এ বাড়ি তো আপনার চেনা, চলুন। অতএব ওকে নিয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠতে আনন্দ দেখতে পেল সুজাতার মা দাঁড়িয়ে আছেন। কি ব্যাপার বাবা? একদম ভিজে গিয়েছ যে। বললাম বৃষ্টি মাথায় নিয়ে যেও না। ইস, কি অবস্থা! আনন্দ অফিসারের দিকে তাকালো। এখনো কি আপনার মনে হচ্ছে আমি ডাকাতের দলের কেউ? মনে হলে ওকে প্রশ্ন করতে পারেন। অফিসার মাথা নাড়ল। ঠিক আছে, আমি আমার ডিউটি করেছি। এত রাতে কেউ বৃষ্টির মধ্যে সল্ট লেকের অন্ধকারে দাঁড়িয়ে থাকে না। আপনি কোথায় যাবেন? উল্টোডাঙা পর্যন্ত গেলে নিশ্চয়ই ট্যাক্সি পেয়ে যাব। আসুন, আপনাকে নামিয়ে দিচ্ছি। অফিসার ঘুরে দাঁড়ালেন। ফিরে যখন আসতে হলো তখন তোমার আর যাওয়া চলবে না। ঘরে এসে জামা প্যান্ট ছাড়ো, যদি অসুখ বাঁধাতে না চাও। ভেতরের দরজায় এসে দাঁড়িয়েছে সুজাতা। অফিসার সুজাতার দিকে তাকালেন। ওর ঠোঁটে এক চিলতে হাসি ঝিলিক দিয়ে মিলিয়ে গেল। বললেন, ম্যাডাম ভালো কথাই বলেছেন। আচ্ছা, গুড নাইট। অফিসার নেমে যেতে সুজাতার মা বললেন, নাও, আর না বলো না বাবা। মেয়ে যখন বড় মুখ করে বলল, তখন এই বাদলায় ফিরে যেও না। আর যাবেই বা কোথায়? সেখানে তোমার তো কেউ নেই। যাও, ভেতরে যাও। এই কথাগুলোর মাঝখানেই সুজাতা ভেতরে চলে গিয়েছিল। আনন্দর হঠাৎ শীত করতে লাগলো। সমস্ত শরীরে কাঁটা ফুটল। ভেজা জামা প্যান্টের স্পর্শ সেই ভূতটাকে আরো বাড়িয়ে দিয়েছিল। নিচের দরজা বন্ধ করে কাজের লোকটি ওপাশে চলে গেল। বৃদ্ধা তাকিয়ে আছেন করুণ চোখে। এই অবস্থায় জোর করে আবার অন্ধকার রাস্তায় গিয়ে হয়তো দাঁড়ানো যায়, কিন্তু ট্যাক্সি পাওয়ার তো কোনো নিশ্চয়তা নেই। সুজাতার ঘরের সামনে সে দাঁড়িয়ে, হাতে একটা পোশাক। বলল, এ বাড়িতে তো পুরুষদের কোনো জামা কাপড় থাকার কথা নয়। মনে হয় এটা দিয়ে তোমার কাজ চলে যাবে।
আমার বেডরুমের বাথরুমটাই ইউজ করো। অগত্যা বেডরুমে ঢুকলো আনন্দ। ঢুকেই বোতলের চেহারা দেখে বুঝলো সে চলে যাওয়ার পরেও সুজাতা মদ্যপান বন্ধ করেনি। দ্রুত বাথরুমে গিয়ে নগ্ন হয়ে জামা প্যান্ট আর আন্ডারগার্মেন্টস গুলো হুকে ঝুলিয়ে দিল। তারপর পোশাকটা খুলতেই বুঝলো ওটা একটা আলখাল্লা জাতীয় সুতির পোশাক। তার হাঁটু পর্যন্ত ঝুল। বোতাম লাগাবার পরেও একটা বেল্টের ব্যবস্থা রয়েছে। পরে আরাম হলো। মাথা মুছে চুল আঁচড়ে বাইরে বেরিয়ে আসতেই সুজাতা হাততালি দিল। ফ্যান্টাস্টিক দেখাচ্ছে। আমি হুইস্কি খাবো, ঠান্ডা লাগছে। এসব তোমার জন্যে। বোতলটাকে হাত নেড়ে দেখিয়ে দিল সুজাতা। বড় করে ঢেলে অল্প জল মিশিয়ে লম্বা চুমুক দিল আনন্দ। দামি মদ গলা দিয়ে নামলো শরীরটাকে উষ্ণ করে। নিজের গ্লাস তুলে নিয়ে সুজাতা বলল, আর একবার প্রমাণিত হলো প্রকৃতির কাছে মানুষ শিশু, হার তাকে মানতেই হবে। বুঝলাম না। তুমি চেয়েছিলে ফিরে যেতে, আমি বাধা দেইনি, কিন্তু প্রকৃতি তোমাকে বাধা দিল, ঠিক ফিরিয়ে এনে দিল এই ঘরে। যাগ্গে, তোমাকে এমন পোশাকে দেখতে কিন্তু আমার ভারী লাগছে। এক চুমুকে গ্লাসটাকে অর্ধেক করলো সুজাতা। আমি তো জানতাম না তুমি সুন্দরবনে থাকো। একটু রাত হলেই এখানে বাঘ ভাল্লুক বের হয়। রাস্তাটা একদম ফাঁকা। অদ্ভুত। তুমি কি ডিনার করতে পারবে? তার মানে? তুমি যেভাবে গ্লাসটা শেষ করলে তাতে মনে হচ্ছে না খেতে পারবে। তুমি তো আমার থেকে বেশি জলদি খাচ্ছ। আমি যদি তুফান এক্সপ্রেস হই তো তুমি রাজধানী। হয়তো, কিন্তু আমি এই বোতলটা পুরো খেলেও ঠিকঠাক থাকবো, হজম করে ফেলবো। সে কি? কি করে? এই তো, মেয়েরা ইচ্ছে করলে সব পারে। না, খাবো না। তাহলে তো বেশি দিন পৃথিবীতে থাকার ইচ্ছে তোমার নেই। কেন থাকবো? কি জন্য থাকবো? হোয়াট ফর? চেঁচিয়ে উঠল আনন্দ। হাসলো সুজাতা। তাহলে তুমি যখন খাবে না তখন আমি খেয়ে আসি। স্বচ্ছন্দে। সুজাতা বেরিয়ে গেলে আনন্দ সোফার দিকে যেতে যেতে মিউজিক সিস্টেমটা দেখতে পেল। অনেকগুলো ক্যাসেট, সিডি। বালসারার বাজানো রবীন্দ্রনাথের গানের সুর শুনতে ইচ্ছে হলো। ওটাই চালিয়ে দিল সে। দিয়ে আরাম করে বসে আবার মদ ঢাললো গ্লাসে। এতক্ষণে আলখাল্লাটায় বেশ অভ্যস্ত হয়ে গেছে সে। মদ তার কাজ আরম্ভ করেছে। বেশ ঝিমঝিম ভাব। তুমি কতক্ষণ পান করবে? ঘরে ঢুকে জিজ্ঞাসা করলো সুজাতা। জানি না। নিজের কণ্ঠস্বর পাল্টে গেছে নিজেই বুঝতে পারল। বাজনাটা একটু কমিয়ে দিচ্ছি। যা খুশি। তুমি কি সারা রাত জেগে থাকবে? নো, কিন্তু ঘুমাবো কোথায়? যেখানে ইচ্ছে। আমার কাছে শুতে আপত্তি আছে? খামোখা তোমার পাশে শুতে যাব কেন? তার মানে? চোখ ছোট করলো সুজাতা। নাথিং। এক সময় তুমি আমার নামে মিথ্যে গল্প বানিয়েছিলে। আজ সেটাই সত্যি হয়ে দাঁড়িয়েছে। আমার কোনো আকর্ষণ নেই। রোজ এত মদ গিললে সেটা থাকেও না। যাগ্গে, আমি ঘুমাচ্ছি, তুমি তোমার খুশি মতো ঘুমাতে পারো। বাথরুমে ঢুকে গেল সুজাতা। বালসারা তখন বাজাচ্ছেন। তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল। আহ, কি দারুণ! হঠাৎ বড় আলোটা নিভে গিয়ে হালকা নীল আলো ছড়িয়ে পড়ল ঘরে। মুখ ফিরিয়ে আনন্দ দেখল বাথরুম থেকে কখন বেরিয়ে এসেছে সুজাতা। এসে আলো পাল্টেছে, আর সেই সঙ্গে নিজের পোশাকও। এই ওর রাতের পোশাক। ফিনফিনে পাতলা সি থ্রু কাপড়, যা ওর হাঁটুর ইঞ্চি উপরে এসে থেমে গিয়েছে। চুল খুলছে সুজাতা আয়নার সামনে দাঁড়িয়ে। অত মদ খেয়েও একটুও কাঁপছে না। পিঠের অনেকটা সাদা জমিতে কালো চুল ছড়িয়ে পড়ল। মাঝে মধ্যে ঝাপসা হয়ে যাচ্ছে ওর চেহারাটা। হাত খোপা করে চুলটাকে গুটিয়ে নিয়ে ঘুরে দাঁড়ালো সুজাতা। স্পষ্ট হলো দৃষ্টি। আনন্দ দেখল সমুদ্র মন্থনের সময় যে উর্বশী উঠে এসেছিল সে সম্ভবত এরকমই ছিল। তবে সেই সময় উর্বশীর শরীরে কোনো সুতোও থাকার কথা নয়। এর আছে। তোমার নাক ডাকে না তো? বিছানার দিকে এগোচ্ছিল সুজাতা। মানে? আমার হাজবেন্ডের ডাকতো। এত জোরে ডাকতো যে আমি ওর সঙ্গে এক ঘরে ঘুমোতে পারতাম না। তোমার সেরকম হয় না তো? আমি জানি না। মুখ নামালো আনন্দ। কেন, নীলিমা বলেনি তোমায়? ওর সঙ্গে কখনো এক ঘরে শুইনি। বেচারা। শুয়ে পড়ল সুজাতা। আনন্দ বুঝতে পারছিল না বেচারাটা কে। সে না নীলিমা।
কার কথা বলল সুজাতা? সে আবার গ্লাসে চুমুক দিল। ক্যাসেটটা শেষ হলো। আনন্দ বুঝতে পারছিল আরো শুনতে চাইলে উঠে ব্যবস্থা করা উচিত, নইলে ওটা আবার প্রথম থেকে বাজবে। কিন্তু ওঠার ইচ্ছেটাই হচ্ছিল না। ঠিক এই সময় পেটে চিনচিনে ব্যথাটা শুরু হলো। প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে ওটা বাড়তে লাগলো। একটা সময় এত বেড়ে গেল যে সহ্য করতে পারল না সে। কি হয়েছে? কি হয়েছে তোমার? বিছানা থেকে দ্রুত নেমে এলো সুজাতা। ব্যথা, খুব কষ্ট হচ্ছে। কোথায়? পেটে। তোমার কি প্রায়ই হয়? মাঝে মাঝে। মাই গড, এখন কি হবে? এত রাতে ডাক্তার পাবো কোথায়? আনন্দর মনে হচ্ছিল তার পেট ছিঁড়ে যাবে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল যন্ত্রণায়। সুজাতা ওর হাত ধরল। ওঠো, জোর করে ওঠো, বিছানায় শোবে। টলতে টলতে শরীরটাকে নিয়ে যেতে পারল সে বিছানায়। সুজাতা জিজ্ঞাসা করল, এরকম হলে কি ওষুধ খাও? অ্যানি পেইন কিলার আছে? দ্রুত খোঁজাখুঁজি করে দুটো ট্যাবলেট নিয়ে এলো সুজাতা। একটা পেইন কিলার খেয়ে নাও। জলের গ্লাস ধরল সে মুখের সামনে। তবু ব্যথা কমছে না। সুজাতা ছুটল বাথরুমে। ফিরে এলো জলের সঙ্গে তেল মিশিয়ে নিয়ে। দ্রুত হাতে আলখাল্লা খুলল, সম্পূর্ণ নয়। আনন্দ কাটা ছাগলের মতো ছটফট করছে বিছানায়। তলপেটে তেল জল মালিশ করা শুরু করলো সুজাতা। ধীরে ধীরে একটু একটু করে আনন্দ শরীর স্থির হলো। সুজাতা দেখলো আনন্দ ঘুমিয়ে পড়েছে। মুখে একটু একটু করে প্রশান্তি ফুটে উঠছে। ওর শরীরের উপর একটা চাদর ছড়িয়ে দিয়ে খানিকটা তফাতে শুয়ে পড়ল সুজাতা। কিন্তু ওর ঘুম আসছিল না। সে আবার ডাকলো। অসুখ মানুষকে কখনো কখনো শিশুর মতো করে দেয়। এই এখন আনন্দ যেরকম। সে চোখ বন্ধ করল। অসুখ কখনো কখনো মেয়েদেরকে মায়ের ভূমিকায় নিয়ে যায়। এই রাতে সে ওই রকম। যখন ঘুম ভাঙলো তখন শরীরে কোনো যন্ত্রণা নেই। ঘরে আনন্দ একা। প্রথমে কিছুই মনে পড়ল না। এই ঘর কার? কেন সে এখানে শুয়ে আছে? চাদরের তলায় তার শরীর বিবস্ত্র কেন? প্রশ্নগুলোর উত্তর সহজে মনে আসছিল না। ইতিমধ্যে বোঝা গেল তার মাথাটি ভালোভাবেই ভার হয়ে আছে। সাধারণত রাতে কিছু না খেয়ে শুয়ে পড়লে, বিশেষত মদ্যপানের পর, সকালে এরকম হয়ে থাকে। কাল রাতে মদ্যপান। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল আনন্দর। যন্ত্রণায় কাতর হওয়া সুজাতার সেবা ঝাপসা মনে এলো। দ্রুত বিছানা থেকে নেমে জামা প্যান্ট পরে নিল সে বাথরুমে গিয়ে। বেশ শুকিয়ে গিয়েছে এগুলো, কিন্তু স্ত্রীহীন হয়ে যাওয়ায় একটু অস্বস্তি হলো পড়তে। আয়নার সামনে দাঁড়াতেই নিজের মুখটাকে দেখতে পেল সে। কিরকম বিধ্বস্ত দেখাচ্ছে। তার বয়স কি আরো বেড়ে গেল এই এক রাতে? আনন্দ দেখলো একেবারে নতুন একটা টুথব্রাশ আর পেস্ট একপাশে রাখা আছে। সুজাতা কি তার জন্য এগুলো বের করে রেখেছে? হঠাৎ সুজাতার কাছে কৃতজ্ঞ হয়ে পড়ল সে। গতরাত থেকে সে এই মহিলার উপর অযথা অত্যাচার করে চলেছে। পরিচ্ছন্ন হয়ে বাইরে বেরিয়ে আসতে সুজাতা বলল, গুড মর্নিং। গুড মর্নিং। আনন্দ হাসার চেষ্টা করল। এখন কেমন আছো? ঠিক আছে। যন্ত্রণাটাকে কবে থেকে পুষছো? বেশি দিন নয়, হঠাৎ হঠাৎ হয়। আমি খুব লজ্জিত তোমাকে কষ্ট দিয়েছি। ধন্যবাদ। ডাক্তারকে দেখিয়েছো? হ্যাঁ, একবার। ঠিক আছে। না, ঠিক নেই। তুমি যদি মারা যেতে উৎসুক থাকো তাহলে ঠিক আছে, কিন্তু এখনই চিকিৎসা না করালে পরে কিচ্ছু করার থাকবে না। সুজাতা, তুমি ডাক্তারিটাও বুঝে গেলে কি করে? এর জন্য ডাক্তারি বুঝতে হয় না। কাল তোমাকে যেরকম কাটা ছাগলের মতো ছটফট করতে দেখেছি, তাতেই পরিষ্কার হয়ে গেছে। এসো। কোথায়? ব্রেকফাস্ট করবে? ব্রেকফাস্ট? এখন? এই তো উঠলাম, এক কাপ চা খাই আগে। এখন 10:30 বাজে। এখন ব্রেকফাস্ট না করলে লাঞ্চ করবে কখন? আর খালি পেটে তোমাকে আমি চা দিতে পারি না। এসো। খাওয়ার টেবিলে গিয়ে আনন্দ অবাক। টোস্ট মাখন ছাড়া, স্যালাড, কর্নফ্লেক্স, আপেলের টুকরো সাজানো আছে। সে হেসে বলল, এ তো রুগীর পথ্য। তোমার শরীরের জন্য এটাই দরকার। কোনো আপত্তি না জানিয়ে যা পারে খেয়ে নিয়ে আনন্দ বলল, এবার চা। কাপে চা ঢেলে এগিয়ে দিল সুজাতা। আনন্দ জিজ্ঞাসা করল, তুমি? ঘন্টাখানিক আগেই খেয়ে নিয়েছি। তোমার ঘুম ভাঙছে না দেখে আর অপেক্ষা করতে পারিনি। নাও।
চায়ের কাপ সামনে রাখল সুজাতা। চুমুক দিয়ে আনন্দ অস্বস্তিতে পড়ল। প্রায় ঠান্ডা হয়ে এসেছে চা। কি হলো, গরম করা যায়? কাপটাকে দেখালো আনন্দ। তোমার তো গরম জিনিস খাওয়া উচিত নয়, তাই ইচ্ছে করে এই চা দিয়েছি। আনন্দ, আজই একজন ভালো ডাক্তারের কাছে যাও তুমি। চা খেয়ে নিয়ে মাথা নাড়ল আনন্দ। তখনই ঘরে ঢুকলেন সুজাতার মা। কাছে এসে বললেন, পেট ভরে খেয়েছো তো বাবা? নিঃশব্দে মাথা নেড়ে হ্যাঁ বলল আনন্দ। কাল রাত ভোর বৃষ্টি হয়েছে, ভাগ্যিস তুমি আর ফিরে যাওয়ার চেষ্টা করনি। রাতে ভালো ঘুম হয়েছিল তো বাবা? হ্যাঁ। আর চোখে সুজাতাকে দেখল আনন্দ। তাহলে কথা দাও মাঝে মাঝে আসবে। ঠিক আছে। তোমার ঠিকানা টেলিফোন নম্বর মেয়েকে দিয়ে যেও, কেমন? ভদ্রমহিলা ঘর থেকে বেরিয়ে গেলে আনন্দ জিজ্ঞাসা করল, উনি কিছু জানেন না? কি ব্যাপারে? কাল রাত্রে যা হয়েছিল। কাল রাত্রে অনেক কিছুই হয়েছিল, সব বলা যায়? অনেক কিছু মানে? আনন্দ চমকে উঠল। তুমি প্রচন্ড মদ্যপান করে বেহুঁশ হয়ে গিয়েছিলে, যন্ত্রণায় ছটফট করছিলে এবং শেষ পর্যন্ত মরার মতো ঘুমিয়েছ। এসব কথা ওকে বললে ওর কি শুনতে ভালো লাগতো? আনন্দ মাথা নাড়ল এবং সেই সঙ্গে স্বস্তি হলো। সে বলল, অনেক ধন্যবাদ সুজাতা, এবার আমাকে যেতে হবে। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, কিন্তু তুমি কি আমার জন্য চেষ্টা করবে? কাল তুমি বলেছিলে আমেরিকার এনআরআইদের কাছ থেকে তোমাদের আশ্রমের জন্য ফান্ড কালেকশন করার লোক খুঁজছ। আমি এই কাজটি করতে চাই এবং আশা করি আমার এক্স হাজব্যান্ডের থেকে অনেক ভালো করতে পারবো। তুমি কি ব্যবস্থাটা করে দেবে? বেশ, আমি চেষ্টা করব। তোমার জন্য কতটা খরচ হবে এবং সেটা আশ্রম দিতে পারবে কিনা তা হিসেব করে দেখে তোমাকে জানাবো। টেলিফোন নাম্বারের বিনিময় হলো, ঠিকানাও। আনন্দ যখন বেরিয়ে এলো তখন প্রায় 11:30। আজ বৃষ্টি নেই, চনমনে রোদ উঠেছে। ঝলমল করছে সল্ট লেক। গত রাতে অন্ধকারে যে জায়গাটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেখানে এখন দোকানপাট খুলেছে, ট্যাক্সি, গাড়ি চলছে। একটা ট্যাক্সি নিয়ে সোজা বাড়ি ফিরে এলো আনন্দ। কাজের লোকটি বলল, আপনার অনেকগুলো ফোন এসেছিল। কে কে করেছিল? আমি তালা খুলতে খুলতে ফোন কেটে গিয়েছে। হঠাৎ আনন্দর মনে হলো তার একটা অ্যানসারিং মেশিন কেনা দরকার। সারাটা দুপুর ঘুমিয়ে বিকেলে আনন্দ নতুন জীবনে চলে এলো। আশ্রমাধ্যক্ষ তখন বিখ্যাত মেডিসিনের ডাক্তার অমিয় মুখার্জির সঙ্গে কথা বলছিলেন। ওকে দেখে বললেন, বাড়িতে ছিলেন না বুঝি? ফোন করেছিলাম। ও, আপনি কি অসুস্থ? মুখ চোখ কিরকম শুকনো দেখাচ্ছে। না তো। হাসার চেষ্টা করলো আনন্দ। আশ্রমাধ্যক্ষ ডক্টর মুখার্জির সঙ্গে ওর পরিচয় করিয়ে দিলেন। 2-4টে কথার পর সুজাতার প্রস্তাবটা জানালো আনন্দ। আশ্রমাধ্যক্ষ জানালেন, এ তো খুব ভালো কথা। একজন দায়িত্বশীল মহিলার পক্ষে কাজটা করা সহজ হবে, কিন্তু ওর যাওয়া আসা থাকা খাওয়ার জন্য অন্তত 1 লক্ষ টাকার ব্যবস্থা করা দরকার। ডাক্তার মুখার্জি ব্যাপারটা জানতে চাইলেন। আশ্রমাধ্যক্ষ ব্যাখ্যা করতে তিনি বললেন, ভদ্রমহিলা যদি $10,000 জোগাড় করতে পারেন তাহলেও আপনারা 3.5 লাখ টাকা পাবেন খরচ বাদ দেওয়ার পর। ওই টাকাটা তো এমনিতে পাওয়া যাচ্ছে না। তাছাড়া কেউ তার নিজস্ব কাজ নিয়ে ওদেশে গেলে এ ব্যাপারে কতটা সময় দিতে পারবে তাতে আমার সন্দেহ আছে। দরকার হলে চাঁদা তোলা উচিত ফান্ড তৈরির জন্য। আশ্রমাধ্যক্ষ একমত হলেন। বললেন, আপনি যদি ওকে আমার সঙ্গে একটু যোগাযোগ করতে বলেন তাহলে ভালো হয়। আনন্দ মাথা নাড়ল। সে উঠে দাঁড়াতে ডক্টর মুখার্জিও উঠে পড়লেন। আচ্ছা চলি, এখানকার ছেলে মেয়েদের প্রয়োজনে আমি আছি। নমস্কার। পাশাপাশি হেঁটে ওরা বাইরে চলে এলো। ডক্টর মুখার্জি জিজ্ঞাসা করলেন, আপনার সঙ্গে কি বাহন আছে? না নেই, ট্যাক্সি নিয়ে নেব। কোন দিকে যাবেন? দক্ষিণে। আমিও তো ওদিকেই যাচ্ছি, আসুন গল্প করতে করতে যাওয়া যাবে। গাড়িতে ওঠার পর ডক্টর মুখার্জি কথাটা তুললেন। আশ্রমাধ্যক্ষ বলছিলেন, আপনাকে শুকনো দেখাচ্ছে, কোনো প্রবলেম হয়েছে? আনন্দ হেসে ফেলল। প্রাকৃতিক ব্যাপার আর কি। বুঝলাম না। যা হয়, শরীর বেশি দিন অত্যাচার সহ্য করতে পারে না, এক সময় বিদ্রোহ করে। এতদিন একটু একটু করতো, কাল রাত্রে বেশি করেছে। কিরকম? পেটে যন্ত্রণা হচ্ছিল খুবই, এখন ঠিক আছি। অত্যাচার মানে আপনি নিয়মিত মদ্যপান করেন? হ্যাঁ, বহু বছরের অভ্যেস।
সে তো আমারও, কিন্তু তার সঙ্গে খাওয়া দাওয়া করেন না নিশ্চয়ই? ওই হয়ে ওঠে না আর কি। ড্রিঙ্কের পর ডিনারের কথা মনে থাকে না, না? আনন্দ হেসে ফেলল, কাঁধ নাচালো। একসময় গাড়িটাকে একটা বড় বাড়ির সামনে থামতে বললেন ডক্টর মুখার্জি। আসুন, 5 মিনিট লাগবে। কি ব্যাপার? এখানে আমার চেম্বার, চা খাওয়া যাক। তাড়া নেই তো? না। চেম্বারে ঢোকার পর চায়ের হুকুম দিয়ে ডক্টর মুখার্জি বললেন, এবার ওখানে শুয়ে পড়ুন, বেশি সময় নেব না। তার মানে? আনন্দ অবাক। দেখুন মশাই, আমি ডাক্তার। হাতের কাছে পেশেন্ট পেলেই হাত নিষ্পিস করে। শুয়ে পড়ুন চটপট, কোনো আপত্তি শুনব না। অতএব আদেশ মান্যও করতে হলো। ডাক্তার মুখার্জি ওকে পরীক্ষা করলেন। পেটে চাপ দিতেই উহ বলে চেঁচিয়ে উঠল আনন্দ। পরীক্ষা শেষ করে ভদ্রলোক বললেন, উঠে পড়ুন, মাঝ রাস্তায় আছেন। মানে? এভাবে এগোলে রাস্তা শেষ হয়ে যাবে মাস 6 মধ্যে। ভালোই তো। তা আপনি বলতে পারেন, তবে সেই শেষ হওয়ার আগে যে যন্ত্রণা পাবেন তা সহ্য করতে পারবেন? তাহলে কি করণীয়? কিছু পরীক্ষা করানো দরকার, কিন্তু আপনি কি রাজি হবেন? আনন্দ কোনো জবাব না দিয়ে হাসতে লাগলো। ইতিমধ্যে চা চলে এলো। তাতে চুমুক দিয়ে আনন্দ দেখল সেটা মোটেই গরম নয়। ডাক্তার মুখার্জি প্রেসক্রিপশন লিখলেন, দয়া করে এগুলো খাবেন নিয়ম করে। চেষ্টা করবেন 2 পেগের বেশি মদ না খেতে। না খেলেই ভালো, কিন্তু পারবেন না বলে 2 পেগ বলছি। আপনি হাফ পেগ করে 4 বারে খাবেন। আর সেই সঙ্গে প্রচুর সেদ্ধ খাবার খাবেন। স্যালাড বা রোস্টও চলতে পারে। আর ডিনার মাস্ট। এই কটা দিন ভাজাভুজি একদম বাদ দেবেন। পারবেন? আপনি যখন মদটা অ্যালাউ করছেন তখন বাকিগুলো পারবো। কিন্তু 2 পেগের বেশি নয়। আর হ্যাঁ, শুরু করবার পর যদি আর ব্যথা না হয় তাহলে 2 সপ্তাহ পরে দেখা করবেন। আর ব্যথা হলে তক্ষুনি আমাকে ফোন করবেন। প্রেসক্রিপশনটা এগিয়ে দিলেন ডাক্তার মুখার্জি। আনন্দ পকেটে হাত দিল। আপনার দক্ষিণা? ডাক্তার মুখার্জি হাত বাড়ালেন করমর্দনের জন্য। আপনার বন্ধুত্ব। মেয়ের মুখের দিকে তাকালো নীলিমা। তারপর জিজ্ঞাসা করল, তুই ওকে ফোন করেছিলি? হ্যাঁ, অনেকবার। কেউ ফোন ধরছে না। কাল বিকেল থেকে শুধু রিং হয়ে যাচ্ছে। টিনা যে খুব চিন্তিত তা বোঝা গেল। কেন? ফোন করবার প্রয়োজন হলো কেন? নীলিমা নিষ্পৃহ হতে চাইল। আশ্চর্য, আনন্দ আঙ্কেল আমাকে এত ভালোবাসে, খোঁজ নেব না? ভালো যখন বাসেন তখন তিনি নিজেই ফোন করবেন। তোমার এমন উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। টিনা, আমার ভয় হচ্ছে তুমি তোমার নিজের কাজ করছো না। মা, তুমি কি আনন্দ আঙ্কেলকে পছন্দ করো না? তার মানে? আনন্দ আঙ্কেল তো তোমার কাছে নিজের জন্য কিছু চায়নি। যে টাকার জন্য সে এসেছিল সেটা তার নিজের প্রয়োজনে নয়। একটা মহৎ কাজ করেছো তুমি ওর অনুরোধ রেখে। তাহলে তুমি ওকে অপছন্দ করছো কেন? আমি আবার বলছি, তুমি অনধিকার চর্চা করছো। নিজের কাজটা মন দিয়ে করো। নিজের কাজ? তুমি পড়াশোনার কথা বলছো? মা, সেটা আমি মন দিয়েই করছি। কিন্তু আনন্দ আঙ্কেলকে আমার ভালো লাগে। এটা তোমাকে আমি জানিয়ে দিলাম। ঠিক আছে, জানলাম। তোমার আনন্দকে ভালো লাগে। কিন্তু তার জন্য এত উতলা হওয়ার কোনো কারণ তো আমি দেখতে পাচ্ছি না। তার বাড়ির ফোন বেজে যাচ্ছে। ফোনটা তো খারাপও হতে পারে। নীলিমার বিরক্তি বাড়ছিল। না, আমি টেলিফোন অফিসে খোঁজ নিয়েছিলাম। ফোন ঠিক আছে। তাহলে কোথাও বেড়াতে গিয়েছে। একা মানুষ, যেতেই পারে। আজও যদি ফোন বেজে যায় তাহলে আমাদের একবার খোঁজ নেওয়া উচিত। ঠিক আছে, কাউকে না হয় পাঠানো যাবে। এখন আমাকে একা থাকতে দাও। নীলিমা কথা শেষ করতে চাইল। টিনা চলে গেল তার ঘরে। এই মানুষটি তাকে জব্দ করতেই ফিরে এসেছে। নইলে যে মেয়েটা চিরকালই হইচই করেছে বন্ধুদের সঙ্গে, কাকা জ্যাঠা মামাদের জন্য কখনো মাথা ঘামায়নি, সে কেন এত জড়িয়ে পড়বে আনন্দের সঙ্গে? হঠাৎ খেয়াল হলো নীলিমার, টিনার কাছে ওর সেই সব ছেলে বন্ধুদের ফোন তেমন আর আসে না। বেশি রাতে যে ছোকরা ফোন করত সেও আর করে না। টিনা কি ওদের নিষেধ করেছে যোগাযোগ করতে? কেন? যে ছেলেগুলোর জন্য নীলিমা এতকাল উদ্বিগ্ন ছিল, মেয়ে কোনো ভুল করেও না বসে সেই চিন্তায় কাঁটা হয়ে থাকতো, আজ মনে হলো সেটাই এর চেয়ে অনেক স্বস্তির। এখনো টিনা আনন্দকে আঙ্কেল ছাড়া কিছু ভাবে না, ওর জন্য চিন্তা করে। কিন্তু নীলিমার মনে পড়ে গেল উপন্যাসটার কথা, ললিতা।
মনে পড়তেই গায়ে কাঁটা দিল। টেলিফোন বাজলো, শব্দ হতেই ঘর থেকে বেরিয়ে এলো টিনা। কোনো কথা বলার আগেই গিয়ে রিসিভার তুলল। হ্যালো। নীলিমা তাকিয়েছিল। মেয়ের মুখের চেহারা দেখে বুঝলো ওটা আনন্দের ফোন নয়। নীলিমা ঠিক করলো এ ব্যাপারে আনন্দের সঙ্গে কথা বলতে হবে। তোমার ফোন। কর্ডলেস রিসিভার পৌঁছে দিয়ে বলল টিনা। কে? উর্বশী আন্টি। টিনা ঘুরে দাঁড়ালো। আমি বেরুচ্ছি। কোথায়? লাইব্রেরিতে, ওখানেই লাঞ্চ করে নেব। মেয়ে লাইব্রেরি না আনন্দর বাড়িতে যাচ্ছে তা বোঝার উপায় নেই। তাই নীলিমা বলল, গাড়ি নিয়ে যাও। কেন? আমার আজ গাড়ির প্রয়োজন নেই, ড্রাইভার বসে আছে, নিয়ে যাও। থ্যাংক ইউ। রিসিভারটা কানে তুলল নীলিমা। হ্যালো। ওরে বাবা, এতক্ষণ কি কথা বলছিলে? আমি মোবাইলে কথা বলছি। সরি, বলো। কি করছো এখন? কিছু না, জাস্ট। হাসার চেষ্টা করলো নীলিমা। মেয়ের আজ ছুটি? বোধ হয়, তবে বাড়িতে থাকলে তো শরীর খারাপ করে, তাই এখনই লাইব্রেরিতে যাচ্ছে। তাহলে তোমার কাছে আসতে পারি? কি আশ্চর্য, এসো। মিনিট 10 লাগবে, আমি গাড়িতে বসে কথা বলছি। লাইন কেটে দিল উর্বশী। রিসিভার নামিয়ে নীলিমার মনে হলো উর্বশীর সঙ্গে কথা বললে কেমন হয়। ও তো ওর নিজের সব সমস্যার কথা এসে বলে, এমন সব কথা যা বাইরের লোককে বলা খুবই অস্বস্তিকর। ও যখন বলতে পারে তখন ওর সঙ্গে টিনার ব্যাপারটা নিয়ে সে আলোচনা করতেই পারে। আমি বেরুলাম। টিনা দরজার দিকে এগোলো। জিন্স আর শার্ট, কাঁধে ব্যাগ। খুব স্মার্ট আর সুন্দর দেখাচ্ছে মেয়েটাকে। যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে দেখলেই। ওর পড়াশোনাটা শেষ না হওয়া পর্যন্ত যেন তেমন দুর্ঘটনা না ঘটে। নীলিমা জিজ্ঞাসা করলো, কখন ফিরছ? দেখি, বিকেল বিকেল। দয়া করে গাড়িটাকে আগেই ছেড়ে দিও না। উত্তর না দিয়ে টিনা চলে গেল। এই এক হয়েছে, কোনো কোনো সময় মেয়ে কথার কোনো উত্তর দেয় না। এটা কি শুধু ও একাই, নাকি ওর বয়সী অন্য ছেলে মেয়েরাও? হঠাৎ নীলিমার মনে হলো সে বোধহয় একটু বাড়াবাড়ি করছে। ওই ললিতা উপন্যাসটা পড়া না থাকলে হয়তো মাথায় এসব দুর্ভাবনা আসতো না। একটা বয়স্ক মানুষ একা থাকে, পৃথিবীতে তার কেউ নেই, আর মানুষটা খুব স্নেহপ্রবণ। যে কোনো ছেলে মেয়ে এমন মানুষের জন্য সহানুভূতিশীল হতে পারে। আর সহানুভূতি দেখানো মানে কি প্রেমে পড়া? সে কেন এমন ভাবছে? খুব খারাপ লাগতে আরম্ভ করলো। খারাপ লাগা যখন তীব্র হয় তখন মাথা ধরে যায় নীলিমার। তাড়াতাড়ি বেডরুমে গিয়ে ট্যাবলেট খেলো সে। তারপর মনে হলো উর্বশীকে নিষেধ করে দিলেই ভালো হতো। টিনা যখন বাড়িতে নেই তখন আনন্দকে ফোন করে ডেকে নিয়ে এসে কথা বলা যেত। কিন্তু যদি টেলিফোন বেজে যেত, গাড়ি ছাড়া তার পক্ষে আনন্দের কাছে যাওয়াটা প্রায় অসম্ভব। বেল বাজলো। কাজের মেয়েটি এসে জানালো উর্বশী আন্টি এসেছেন। অভ্যেস। আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলো নীলিমা। মুখ দেখল। হালকা লিপস্টিক ঠোঁটে বুলিয়ে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে দেখল ড্রয়িং রুমে উর্বশী আর একটি ভদ্রলোক কথা বলছে। ভদ্রলোক কিন্তু বেশি বয়সের নয়, খুব হ্যান্ডসাম, 40-এর নিচেই হবে বোধহয়। কি খবর? এগিয়ে গেল নীলিমা। ঘাড় ঘুরিয়ে তাকে দেখে উচ্ছ্বসিত উর্বশী। চলে এলাম, তোমার কোনো অসুবিধে করলাম না তো? দেখো বাবা। কি আশ্চর্য, তুমি কি নতুন আসছো? বসো, কি খাবে বলো? এখন ভদকা ছাড়া কিছু খাওয়া যায় না, তাই না নীল? অকারণে শব্দ করে হেসে উঠল উর্বশী। যাকে বলল সেই ছেলেটি কাঁধ নাচালো। চলতে পারে। ওহো, আলাপ করিয়ে দেই। নীলিমার হাত ধরল উর্বশী। এই হচ্ছে নীলিমা, আমাদের সার্কেলের সবচেয়ে রূপসী মহিলা। এই কি হচ্ছে? হাত ছাড়িয়ে নিল নীলিমা। ইয়েস, আই অ্যাডমিট। নীল মাথা নাড়ল। তার চোখে মুগ্ধতা। আর এর নাম নীল, নীল দত্ত। ওর বাবা বিখ্যাত ব্যারিস্টার আর.এম. দত্ত। নীল এতদিন দিল্লিতে ছিল, এখানে ছুটিতে এসেছে। নীল উঠে দাঁড়ালো, হাত বাড়ালো। হায়। অতএব হাত মেলাতে হলো। নীল বসলো উর্বশীর পাশে। বসার সময় দুজনের শরীর ঈষৎ ধাক্কা খেল। ব্যাপারটা নীলিমার দৃষ্টিকটু মনে হলেও সে হাসল। খুব সারপ্রাইজ দিলে যা হোক। তখন তো বলনি উনি সঙ্গে আছেন। ছেলে বন্ধু নিয়ে আসছি শুনলে যদি ঢুকতে না দাও। নির্লজ্জ হলো উর্বশী। ছেলে বন্ধু? বয়সে তো অনেক ছোট, তবু বলতে হলো। তাতে কি আছে? নীল বলল, আমি আসছি জানলে আপনি কি কোনো স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতেন? আমি খুব অনার্ড ফিল করছি। আপনি কে তা না জেনে নিশ্চয়ই কিছু করতাম না।
যাকগে, তোমরা ভদকা খেতে পারো, কিন্তু আমি খাবো না। উঠে দাঁড়ালো নীলিমা। দেন স্টপ ইট হানি, নীল বলল উর্বশীকে। উর্বশী হাসলো। দূর, নীলিমা কিছু মনে করবে না। আমরা তো তোমার গেস্ট রুমে বসেও খেতে পারি, তাই না? বেশ তো, গেস্ট রুমে ওকে নিয়ে যাও, আমি পাঠিয়ে দিচ্ছি। উর্বশী উঠে দাঁড়ালো। চলো, ওর গেস্ট রুমটা অসাধারণ। নীল উর্বশীকে অনুসরণ করতে গিয়ে হাত ধরল। ব্যাপারটা খুব খারাপ লাগছিল নীলিমার। নীলের সঙ্গে উর্বশীর প্রেম হলো কবে? ওর স্বামী, ছেলে। সে বেডরুমের দিকে পা বাড়ালো। ভদকার বোতলটা নামিয়ে কাজের মেয়েটাকে ডাকতে যাবে, উর্বশী ঢুকলো। ঢুকে ওকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ। তার মানে? আমি নীলের প্রেমে পড়েছি, ও ফ্যান্টাস্টিক। দেখো, অনেক ভেবে দেখলাম, যে যার মতো যখন জীবন উপভোগ করছে, তখন আমি বাদ যাব কেন? কিন্তু না, কোনো কিন্তু নয়। ও তো তোমার চেয়ে বয়সে ছোট। তাই তো চাই, বয়সে বড় বা সমবয়সী লোকের সঙ্গে প্রেম করে কোনো মজা নেই। তাছাড়া নীল চলে যাবে দিন 7 বাদে। আমাকে তো সারা বছর হাজিরা দিতে হচ্ছে না। আবেগে চোখ বন্ধ করলো উর্বশী। কিন্তু উর্বশী, এ তো প্রেম নয়, এ তো শুধু শরীরের চাহিদা মেটানো। রাখো তো, এই বয়সে প্রেম হওয়া কি সহজ ব্যাপার? শরীরের চাহিদা তো শেষ হওয়ার মুখে। আর কটা দিন। হ্যাঁ, মেয়ে তো এখন আসছে না, না? কেন? আমরা দরজাটা বন্ধ করতে পারি? চোখ ছোট করলো উর্বশী। এবং তখনই বেল বাজলো। নীলিমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। সে উর্বশীকে কটু কথা বলতে যাচ্ছিল, তার আগেই কাজের মেয়েটি এসে জানালো, আনন্দ আঙ্কেল এসেছেন। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস আকাশে হেলান দিয়ে এর 3য় পর্ব। উপন্যাসটির শেষ পর্ব আমরা শীঘ্রই আপলোড করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।